আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্টুডেন্টসরা সবাই আশা করি ভালো আছো। তো আজকে আমরা রাসায়নিক বন্ধন অধ্যায়ের শেষ ক্লাসটা শুরু করছি। আহ, আজকে রাসায়নিক বন্ধন অধ্যায়টা হয়ে এরপরে রাসায়নিক বন্ধন অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো আমি গত ক্লাসেই বলছিলাম যে যারা আহ, সবাই আর কি মেন্টালি একটা প্রিপারেশন নিয়ে রাখবা। আজকে একটু অনেকক্ষণ, মানে 1 ঘন্টা 20 মিনিট মতো সময় লাগতে পারে। তো আজকেই আমরা রাসায়নিক বন্ধন অধ্যায়টা শেষ করে দিব। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তো লাইভে এখন আছে 27 জন। আরও কিছু স্টুডেন্ট যারা আছে তারা আসুক, এর পরবর্তীতে আমরা ক্লাস আলোচনা শুরু করতেছি। তার আগে বলে রাখি, আজকে আমরা সমাজের যোগের সাধারণ কিছু ধর্মাবলী নিয়ে আলোচনা করব। সিলিকন, কার্বন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইডের গঠন, এগুলো নিয়ে আলোচনা করব। পোলারিটি নিয়ে আলোচনা করব, করে সব শেষে আর কি আমরা আজকে এন্ড করে দেবো এটা। ঠিক আছে, আজকে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। ওকে। তো সেক্ষেত্রে তোমরা যারা লাইভে আসতেছো, ধীরে ধীরে আস্তে আস্তে সবার সংখ্যা বাড়তেছে। তো আমরা সমযোজী যৌগের আহ, সাধারণ ধর্মাবলী এটা একটু লিখে নিই। সবাই একটু আমার সাথে সাথে লিখে নিবে, হ্যাঁ, অথবা স্ক্রিনশট দিয়ে নিবে। সমযোজী যৌগের সাধারণ ধর্মাবলী। ওকে। সমযোজী যৌগের সাধারণ ধর্মাবলীর ভিতরে স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি এখনো পর্যন্ত। ওয়ালাইকুম আসসালাম। তো 1 নাম্বার সমাজের যৌগের সাধারণ ধর্মাবলীর প্রথম নাম্বার যেটা হচ্ছে, সমাজের যৌগসমূহের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কম এবং তারা উদ্দায়ী। সমযোজী যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কম। আয়নিক যৌগের যেখানে স্ফুটনাঙ্ক গলনাঙ্ক অনেক বেশি ছিল, সমযোজী যৌগের সেখানে অনেক কম, এবং তারা উদ্দায়ী এবং তারা উদ্দায়ী উদ্দায়ী পদার্থ কাকে বলে এটা তোমরা দ্বিতীয় অধ্যায়ে পড়ছো। উদ্দায়ী পদার্থ হচ্ছে তারা যাদেরকে তাপ দিলে তারা বাষ্প, মানে কঠিন পদার্থকে তাপ দিলে তারা সরাসরি তরলে না পরিণত হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। আর বাষ্পকে ঠান্ডা করলে তারা তরলে পরিণত না হয়ে সরাসরি কঠিনে পরিণত হয়। এটাকেই বলা হচ্ছে উদ্দায়ী। তবে আয়নিক ভর বৃদ্ধির সাথে সাথে এর গলনাঙ্ক বাড়ে, স্ফুটনাঙ্ক বাড়ে এবং উদ্দায়িতা কমে। যদি আয়নিক ভর বৃদ্ধি পায়, আয়নিক ভর বৃদ্ধি পেলে এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় এবং উদ্দায়িতা কমে যায়। এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, সমযোজী যৌগসমূহ সাধারণত অপোলার দ্রাবকে দ্রবীভূত আর পোলার দ্রাবকে অদ্রবীভূত। সমযোজী যৌগসমূহ সাধারণত, হ্যাঁ, এই পয়েন্টটা একটু বিশেষভাবে মনে রাখবা। সমযোজী যৌগসমূহ সাধারণত পোলার দ্রাবক অদ্রবীভূত এবং জৈব দ্রাবকে দ্রবীভূত। এখন কোশ্চেন হচ্ছে, ব্ল্যাক হয়ে গেছে।
না না, কারেন্ট যায় নাই, কিছুই হয় নাই আমার এখানে, মানে আমার এখানে ফুল আর কি ওকে ছিল, কোনো প্রবলেম হয়নি। আমার এখানে ফুল ওকে ছিল, বাট হচ্ছে সম্ভবত নেটওয়ার্কেরই কোনো ডিস্টার্ব আছে। ওকে, এখন সমযোজী যৌগ সমূহ সমানতা অনেক বেশি। সমযোজী যৌগের সমানতা, সমযোজী যৌগের সমানতা অনেক বেশি। এখন আবার তোমাদের কোশ্চেন হচ্ছে সমানতা কি স্যার, এটা তোমরা কোশ্চেন করতে চাচ্ছ যে সমানতা কি। তো সমানতা সম্পর্কে আসলে এখনো পর্যন্ত তোমরা এই বিষয়ে এখানেও পৌঁছায় পারোনি সমানতা কি। তো সমানতা হচ্ছে 11 অধ্যায়ের মূলত টপিক, সপ্তম অধ্যায় এবং 11 অধ্যায়, এই দুইটা অধ্যায়ে তোমরা এই সমানতা সম্পর্কে পড়তে পারবে। তো তার আগে আমি একটু বলে রাখি, আপাতভাবে যেখানে যেহেতু সমযোজী যৌগের সমানতা অনেক বেশি, আমি একটা পয়েন্ট দিলাম, তাহলে সমানতা আসলে কি? সমানতা হচ্ছে একই আণবিক ভর কিন্তু একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট একই যৌগের পরমাণুকে অণুকে, সরি আমি ভুল বলতেছি, একই আণবিক সংকেত ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট একাধিক যৌগের অণুকে একে অপরের সমান বলা হয়। ঠিক আছে, যেমন মনে করো C2H6O, C2H6O, এই সংকেতের এই যে একটা যৌগ C2H6O, এই একটা যৌগের দুইটা সমাণু আছে। এই দুইটা সমাণুর মধ্যে প্রথম যে সমাণু সেটা হচ্ছে একটা অ্যালকোহল C2H5OH, এর নাম হচ্ছে ইথানল। এটার নাম হচ্ছে ইথানল, এটা এক ধরনের অ্যালকোহল। ইথানল এটা এক ধরনের অ্যালকোহল, এইটার থেকে এটা আসে। আবার এরই আর একটা সমাণু হচ্ছে CH3 বন্ড CH3, এটার নাম হচ্ছে ডাইমিথাইল ইথার। ডাইমিথাইল ইথার, এটা হচ্ছে এই যৌগের দুইটা সমাণু। এখন তোমাদের কাছে যৌগ দুইটাই অপরিচিত, অ্যালকোহলের নাম তোমরা কম বেশি শুনছ, কিন্তু ডাইমিথাইল ইথারের নাম তোমরা শোনো নাই। এই দুইটা যৌগ, ভিন্ন ভিন্ন দুইটা যৌগ, অ্যালকোহল এবং ডাইমিথাইল ইথার। এদের গাঠনিক সংকেতটা এরকম। ইথারের গাঠনিক সংকেত, যদি কখনো ইথারের প্রশ্ন আসে, ইথারের কথা আসে, তখন সরাসরি বলতে বলে এইটা হচ্ছে ইথারের গাঠনিক সংকেত। ঠিক আছে, ইথারের স্ট্রাকচার। এবার এখানে একটা আর আসবে, এইখানে আর একটা আর আসবে। আর কি একটু পরে বলতেছি। এইটার সংকেত হচ্ছে ROH, অ্যালকোহল। তাহলে আর কি, আর কে বিশেষভাবে এখানে মডিফাই করা হচ্ছে। তাহলে আরটা কি? তাহলে আর মনে রাখবা, আর ইকুয়াল টু হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক এই সম্পর্কে আপাতত তোমাদের জানতে হবে না। অ্যালকাইল মূলক এক্ষেত্রে CnH2n+1, এটা হচ্ছে অ্যালকাইল মূলক। এন এর মান আমি 1 বসাতে পারি, 1 বসাইলে সি, আর এখানে 1 বসালে H3, তাহলে এই যে সেই CH3, এটা হচ্ছে মিথাইল মূলক। যদি C2 বসাই তাহলে C2H, 2 দুগুণে 4 যোগ 1 5, C2H5, এটা হচ্ছে ইথাইল মূলক। ঠিক আছে, আর OH হচ্ছে অ্যালকোহলের কার্যকরী মূলক। অ্যালকোহল অল, ইথানল। ঠিক আছে, আর এটা হচ্ছে ইথার। ডাইমিথাইল, এই দেখো মনোডাই, 1 হলে মনো, 2 হলে ডাই, 3 হলে ট্রাই, 4 হলে টেট্রা, 5 হলে পেন্টা, এভাবে। তো এখানে এই একটা মিথাইল, এই একটা মিথাইল, ডাইমিথাইল, এই যে ইথারের সংকেত, এটা ইথার, তাহলে ডাইমিথাইল ইথার, এভাবে। আর এটা ROH, C2H5OH, এটা হচ্ছে একটা সমযোজী যৌগ। এটাও একটা সমযোজী যৌগ, এটাও একটা সমযোজী যৌগ, এবং এরা হচ্ছে একে অপরের সমাণু। ঠিক আছে, একই, এই দেখো এইটার থেকে এদেরকে ভাজ, মানে এভাবে যদি না লিখি, তাহলে এভাবে আণবিক সংকেত লিখি, তখন C2H6O, এইটারও C2H6O,
এটারও C2H6O। এটা হচ্ছে মজার বিষয়। এই কারণে সমযোজী যৌগের সময় সাধারণত সমানতা প্রদর্শন করে, বিশেষ করে জৈব জৈব যৌগের ক্ষেত্রে। ওকে, এর পরবর্তীতে সমযোজী যৌগের যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে সমযোজী যৌগ সাধারণত বিদ্যুৎ অপরিবাহী। সমযোজী যৌগ বিদ্যুৎ অপরিবাহী। আমরা যারা এটা লিখতে শেষ করতে পারো নাই তাদের জন্য বলতেছি তোমাদের দুশ্চিন্তা করার দরকার নেই, আমি আবার পরে সুযোগ দিব, তোমরা স্ক্রিনশট নিয়ে নিবে। তো আমরা 4 নম্বর পয়েন্টে যাচ্ছি। সমযোজী যৌগ সমূহ সাধারণত বিদ্যুৎ অপরিবাহী। ওকে, বিদ্যুৎ অপরিবাহী। ওকে, সমযোজী যৌগ সমূহ সাধারণত বিদ্যুৎ অপরিবাহী, এটা তোমাদের মনে রাখতে হবে। তো মূলত এই কয়টা, এই 4টাই পয়েন্ট আমরা তোমরা লিখে নিলাম সমযোজী যৌগ সম্পর্কে। সমযোজী যৌগের সাধারণ ধর্মাবলীর ভিতরে এরা বিদ্যুৎ পরিবহন করে না, আর এটা বাদে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত অনেক কম হয়, আর এরা সাধারণত অধিকাংশ ক্ষেত্রে উদ্বায়ী হয়। এরা পোলার দ্রাবকে অদ্রবীভূত এবং জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। কারণ আমরা আগেই জানছি সমযোজী যৌগ আয়নিক বৈশিষ্ট্য প্রদর্শন করে না। আয়নিক বৈশিষ্ট্য মানে হচ্ছে ইলেকট্রন আদান প্রদান করা। ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় সেটা বলা হয় আয়নিক বন্ধন। আর সমযোজী বন্ধনে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠিত হয়। আর যেহেতু ইলেকট্রন শেয়ার করে, ফলে এক্ষেত্রে ক্যাটায়ন আয়ন সৃষ্টি হয় না। যেহেতু এখানে শেয়ার করে ইলেকট্রন, ফলে ক্যাটায়ন আয়ন সৃষ্টি হয় না। আর যখন ক্যাটায়ন আয়ন সৃষ্টি হয় না, তখন পোলার দ্রাবক এই যে এইখানে দ্রবীভূত হওয়ার সম্ভাবনা কমে যায়। কারণ পোলার দ্রাবকে কিভাবে যৌগ দ্রবীভূত হয় এটা আমরা প্রথম দিন মানে কয়েকদিন আগে, কিছুদিন আগে শিখেছিলাম। কোন পেজটা? একজন বলছে ওই পেজটা আরেকবার বুঝালে ভালো হয়। এটা এটা সমানতা। তো যাই হোক, আমি কিন্তু আগের কথাই বলতেছি, নাকি পোলারিটির কথা বলতেছো? পোলারিটিতে আমি এরপরে আবার যাব। যারা যদি কেউ পোলারিটির কথা বলে থাকো তাহলে পোলারিটিতে এরপরে আমি আবার যাচ্ছি। সো এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই। তো পোলার দ্রাবকে ক্যাটায়ন আয়ন সৃষ্টি হয়, আর যখন ক্যাটায়ন আয়ন সৃষ্টি হয় তখন সেখানে এই ক্যাটায়ন আয়ন সৃষ্টি হইলে সমযোজী যৌগ তো ক্যাটায়ন আয়ন থাকে না, ফলে ক্যাটায়ন আয়নে তারা দ্রবীভূত হতে পারে না সাধারণত, ইউজুয়ালি। আচ্ছা, আর জৈব দ্রাবক কারা? জৈব দ্রাবক হচ্ছে যেমন অ্যালকোহল, বেনজিন, এরা এরা হচ্ছে জৈব দ্রাবক। এদের ক্ষেত্রে ক্যাটায়ন আয়ন থাকে না, এরা এমনিতে তরল পদার্থ। জৈব দ্রাবক হচ্ছে এই যে তরল পদার্থ, যেমন অ্যালকোহল, বেনজিন। জৈব দ্রাবক সম্পর্কে আপাতত জাস্ট এতটুকুই ধারণা নিবা, যাদের যে দ্রাবকের ক্যাটায়ন আয়ন সৃষ্টি হয় না কিন্তু তারা তরল পদার্থ, তাদেরকে জৈব দ্রাবক বলা হবে। এটা মনে রাখলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, কারণ বেনজিন, অ্যালকোহল এগুলো তো আমরা এখনো যাইনি, এগুলো তোমাদের রসায়ন 11 অধ্যায়ের বিষয়বস্তু। তো 11 অধ্যায় না শিখলে আসলে জৈব দ্রাবক সম্পর্কে যতই আমি বলি না কেন, ওই রসগোল্লা খুব মিষ্টি, আমি তোমাদের খেতে না দিয়ে ও খুব মিষ্টি, বুঝছো? তোমাদের বুঝাচ্ছি আমি, রসগোল্লা খুব মিষ্টি, তোমরা কিন্তু খাবা, হ্যাঁ? কেমন? আচ্ছা, কিন্তু কেউ জানে না রসগোল্লা আসলে কেমন। তো ওই যতই বলি না কেন কাজ হবে না। তাই সেজন্য আগে তোমরা 11 অধ্যায় পর্যন্ত আসো, দেন কাজ হবে ইনশাল্লাহ। ওকে, এবার সমানতা। সমানতার কথা তো প্রশ্ন বললামই, যে সমানতাও কিন্তু আসলে 11 অধ্যায় একটা টপিক। সমানতাও 11 অপেক্ষা টপিক। সেই লাগে স্যার না রসগোল্লা, সেই। ওকে, আসলে আমারই লোভ লাগতেছে, আর কি বলবো। আচ্ছা, তোমরা 1 মিনিট ওয়েট করবো, আমি যে একটা মিষ্টি খেয়ে আসি। না থাক, তোমরা মাইন্ড করবা না, আর পরে আমার পেট যদি ফোলে তা তোমরা কত দায়ভার নিবা না নে। আর এমনি এখন করোনা টেস্টের জন্য, করোনা হাসপাতালে গেলে আগে সার্টিফিকেট দেবে না করোনা। যদি বলি আমার পেট ফুলেছে বা পেট খারাপ হয়েছে, বলবে করোনা। একটা সুন্দর করে একটা সার্টিফিকেট ধরা দেবে, এই নেন আপনার করোনা পজিটিভ। হোক আর না হোক, আমি স্টক করেই মরে যাব, দরকার নেই, থাক। খালি চুরি করে চুরি চুরি করে খাবা নেই, তোমাদের দেওয়া যাবে না, বলা যাবে না, তোমরা লোক সুবিধার না, পচায় ছেড়ে দিবা আমারে। আচ্ছা, যা হোক, দেখো আমরা একটু কাজে আসি।
তো সমযোজী যৌগের সমানতা অনেক বেশি, যেমন C2H6O, এটা একটা আয়নিক বৈশিষ্ট্য। C2H6O এর দুইটা সমাণু আছে, একটা হচ্ছে অ্যালকোহল, একটা হচ্ছে ইথার। এটা অ্যালকোহল, এটা ইথার। আপাতত এইটুকু এভাবে মুখস্থ রাখবা তোমরা, হ্যাঁ, এটা এভাবে মুখস্থ রাখবা যে দুইটা সমাণু, এই দুইটা সমাণু। ওকে, অ্যামোনিয়াম সায়ানেটের একটা সমাণু আছে, অ্যামোনিয়াম সায়ানেট, সায়ানাইট, অ্যামোনিয়াম সায়ানাইট, NH4CnO, এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট, অ্যামোনিয়াম সায়ানেট, NH4CnO, অ্যামোনিয়াম সায়ানেট। এই অ্যামোনিয়াম সায়ানেটকে যদি আমরা উত্তপ্ত করি, স্টুডেন্টস তোমরা দেখো, অ্যামোনিয়াম সায়ানেটকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে কি ঘটনা ঘটে জানো? ইউরিয়া উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? ইউরিয়া। ইউরিয়ার গঠন হচ্ছে NH2, এই পাশে আর একটা আসে NH2, এই দেখো এটা, আর মাঝখানে থাকে CO, NH2, NH2। এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইট, অ্যামোনিয়াম সায়ানাইট। আর এইটার নাম হচ্ছে ইউরিয়া, এটার নাম হচ্ছে ইউরিয়া। আসলে তোমরা ইউরিয়া সার সম্পর্কে পড়ছো, ইউরিয়া সার, তা এটা হচ্ছে সেই ইউরিয়া সারের গঠন। এরা কিন্তু একে অপরের সমাণু, এখানে কোনো চেঞ্জ নাই। দেখো নাইট্রোজেন দুইটা, নাইট্রোজেন এই দেখো একটা দুইটা, হাইড্রোজেন দেখো চারটা, এই দেখো দুইটা দুইটা চারটা, এই যে সি আর ও বাকি ছিল, এই যে কার্বন অক্সিজেন, এভাবে করে গঠিত হয় ইউরিয়া। অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করলে ইউরিয়া উৎপাদিত হয়। হ্যাঁ, জৈব দ্রাবক হাইড্রোকার্বন না, জৈব দ্রাবক জৈব যৌগের একটা সেক্টর, মানে জৈব যৌগের অন্তর্গত। হাইড্রোকার্বনের ফ্যাক্ট হচ্ছে শুধু কার্বন এবং হাইড্রোজেন থাকবে, কিন্তু অ্যালকোহলও এক ধরনের জৈব দ্রাবক, এই কারণে শুধুমাত্র হাইড্রোকার্বন পাওয়া যাবে না, ঠিক আছে? হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন এর যৌগ, হ্যাঁ অবশ্যই। এই অক্সিজেন যেহেতু আলাদা, এই জন্য এরা হাইড্রোকার্বনের আওতাভুক্ত থাকে না, ঠিক আছে? নাসিব বুঝতে পারছো? ওকে, হাইড্রোকার্বন না। ওকে, এবার আমরা তো আসলে সমযোজী যৌগের বৈশিষ্ট্য সম্পর্কে মোটামুটি জানলাম, কিন্তু সমযোজী যৌগের চারটা পার্ট আছে। সমযোজী যৌগ, তো সমযোজী যৌগ ধর্মাবলী পড়ছি, আর এটা হচ্ছে সমযোজী, আচ্ছা সমযোজী যৌগের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যই বলি, চারটা বৈশিষ্ট্য বলা যায় সমযোজী যৌগে। তার মধ্যে প্রথম নাম্বারে আছে, এক নাম্বার যেটা আছে সেটা হচ্ছে দ্বৈতাকার অণু, দ্বৈতাকার অণু গঠন। আসলে বিষয়টা কি, তোমরা এই বিষয়টার সাথে পরিচিত নও। তো দ্বৈতাকার অণু জিনিসটা কি? দ্বৈতাকার হচ্ছে বিশাল অণু গঠন করে, সমযোজী যৌগ সমূহ ইলেকট্রন শেয়ার করে, তো বন্ড তৈরি করে, আর বন্ড তৈরি করে করে আসলে অনেক দ্বৈত আকার ধারণ করে, দ্বৈতাকার ধারণ করে। যেমন এর একটা উদাহরণ হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। এই সিলিকন ডাইঅক্সাইড, এটা তো একটা সিলিকন ডাইঅক্সাইড, আমরা কিন্তু এক মোলের পার্থক্য তোমাদের পড়াইছি। তো 1 মোল সিলিকন ডাইঅক্সাইড, তার মানে কিন্তু 6.023 ইন্টু 10⁻23 এতটি সিলিকন ডাইঅক্সাইড। কিন্তু আমাদের কিন্তু এতটি সম্পর্কে পড়তেছি না, আমরা কিন্তু এটা একটা সিলিকন ডাইঅক্সাইড নিয়ে পড়তেছি। এটা একটা সিলিকন ডাইঅক্সাইড, একটি সিলিকন ডাইঅক্সাইড। ওকে, কিন্তু এইটা একটা সিলিকন ডাইঅক্সাইড স্বাভাবিকভাবে প্রকৃতিতে থাকে না। প্রকৃতিতে সিলিকন ডাইঅক্সাইডের অ্যামাউন্টটা কেমন হয়? প্রকৃতিতে সিলিকন ডাইঅক্সাইড এর অ্যামাউন্টটা হয় n সংখ্যক। n এর মান এর থেকে অনেক বেশি অথবা এর থেকে অনেক কম হতে পারে, যে কোনো অ্যামাউন্টে যে কোনো জায়গায় থাকতে পারে। আমি বললাম 5 লক্ষটি সিলিকন ডাইঅক্সাইড অণু, তাহলে সেটা একটা ভিন্ন বিষয়।
আর আমি বললাম 1 মোল সিলিকন ডাইঅক্সাইড অণু, তাহলে সেটাও আর একটা ভিন্ন বিষয়। তো এই দ্বৈতাকার অণু প্রসঙ্গে এই অধ্যায়ে যে টপিকটা আছে সেটা হচ্ছে তোমাদের পরীক্ষায় যেভাবে কোশ্চেনটা আসবে, তোমাদের বলবে কক্ষ তাপমাত্রায়, কক্ষ তাপমাত্রায়। আচ্ছা, এখানে আরো একটা কথা, কক্ষ তাপমাত্রা কি জিনিস? কক্ষ তাপমাত্রা মানে 25°C। এটা তোমরা মনে রাখবা, কক্ষ তাপমাত্রা মানে 25°C। কক্ষ তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড গ্যাসীয়, কক্ষ তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড গ্যাসীয়, কিন্তু সিলিকন ডাই অক্সাইড কঠিন পদার্থ কেন? কঠিন পদার্থ কেন? কক্ষ তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড গ্যাসীয় কিন্তু সিলিকন ডাই অক্সাইড কঠিন পদার্থ কেন? এই কোশ্চেনের উত্তর দিতে হবে। তো এই কোশ্চেনটার উত্তর দিলেই সমযোজী যৌগের দ্বৈতাকার অণু গঠন এইটার বোঝা যাবে। তো এটা কিভাবে হয় এবার আমরা একটু দেখব। ওকে, মনে করো কার্বন ডাই অক্সাইড অণুর গঠন হচ্ছে সরল রৈখিক। কার্বনের হাত হচ্ছে 4টা, এই, আর অক্সিজেনের হাত হচ্ছে 2টা। এখানে একটা অক্সিজেন আসে, এখানে একটা অক্সিজেন আসে। কিন্তু যেহেতু আমরা সমযোজী যৌগ পড়ছি, সেহেতু সমযোজী যৌগে আমরা অরবিটাল ডায়াগ্রাম বা ডট ডায়াগ্রামে পড়ছি। এই কার্বনেরই যদি ডট ডায়াগ্রাম দেখানো হয়, কার্বনের এই সর্বশেষ বহিস্থ কক্ষপথে থাকে 4টা ইলেকট্রন, যেটা কার্বনের 2 পাশে থাকে। আর এইখানে এই পাশে এসে একটা অক্সিজেন 2টা ইলেকট্রন শেয়ার করে, এই পাশে এসে আরেকটা অক্সিজেন যে আরো 2টা ইলেকট্রন শেয়ার করে। এভাবে করে কার্বন ডাই অক্সাইড অণু গঠিত হয়। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড অণুর যদি আমরা অরবিটাল ডায়াগ্রামে দেখতে চাই, তাহলে কার্বন প্রথম কক্ষপথ এবং দ্বিতীয় কক্ষপথ, এরপরে আসে অক্সিজেন, এটা অক্সিজেনের দ্বিতীয় কক্ষপথ, এটা অক্সিজেনের প্রথম কক্ষপথ। এখানে আরেকজন অক্সিজেন আসে, দ্বিতীয় কক্ষপথ, প্রথম কক্ষপথ। কার্বনের প্রথম অরবিটালে থাকে, প্রথম কক্ষপথে থাকে 2টা ইলেকট্রন, এবং পরবর্তী কক্ষপথে সর্ববৃহৎ কক্ষপথে থাকে 4টা ইলেকট্রন, এই পাশে 2টা, এই পাশে 2টা, এভাবে থাকে। আর অক্সিজেনের প্রথম কক্ষপথে থাকে 2টা ইলেকট্রন, এই হচ্ছে অক্সিজেনের 2টা প্রথম কক্ষপথে। সর্ববহিস্থ কক্ষপথে থাকে 6টা, এইখানে আসে 2টা, এইখানে 2টা এবং এইখানে 2টা, এই হচ্ছে অক্সিজেনের 6টা। এই অক্সিজেনের ক্ষেত্রেও প্রথম কক্ষপথে থাকে 2টা, পরবর্তী কক্ষপথে এখানে 2টা শেয়ার করে, এইখানে থেকে 2টা, এইখানে থেকে 2টা। এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এখানে দেখো 4টা শেয়ার করছে, এখানে দেখো 4টা শেয়ার করছে। তাহলে এইভাবে 4টা 4টা 8টা শেয়ার করে, আর এই শেয়ারের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড অণু গঠিত হয়। কিন্তু এটা এই পর্যন্তই শেষ থাকে। কার্বন ডাই অক্সাইড বৃহৎ বলয় সৃষ্টি করে না, কিন্তু সিলিকন ডাই অক্সাইড বৃহৎ আকার বলয় সৃষ্টি করে। কেমন ভাবে বলয় সৃষ্টি করে? তো দেখো, সিলিকনের হাত হচ্ছে 4টা। কিভাবে? সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 14। দ্যাট মিনস এর ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p2। দেখো, সর্ববহিস্থ কক্ষপথে 4টা ইলেকট্রন বিদ্যমান, সর্ববহিস্থ কক্ষপথে 4টা ইলেকট্রন বিদ্যমান সিলিকনের। এই কারণে সিলিকনের হাত হয় 4টা। একজন সিলিকনকে আমি যদি এখানে দেখাই, এই একজন সিলিকন, সিলিকনের 4টা হাত থাকে, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এভাবে রাখে সিলিকন। এবং আমি যদি সিলিকনের এই অরবিটাল ডায়াগ্রাম দেখাই, তাহলে সিলিকন প্রথম কক্ষপথে থেকে 2টা, পরবর্তী কক্ষপথে 8টা এবং সর্ববহিস্থ কক্ষপথে থেকে 4টা। সর্ববহিস্থ কক্ষপথে 4টা থাকার কারণে সিলিকন নিজে কিন্তু একটা উপধাতু। প্রথম কক্ষপথে 2টা, পরবর্তী কক্ষপথে 8টা, 8টা, এবং সর্ববহিস্থ কক্ষপথে থাকে 4টা, 1টা, 2টা, 3টা, 4টা। তার মানে সে 4টা যৌগের জন্য নিজেকে ছেড়ে রাখে। ঠিক আছে, এখন অক্সিজেনের সর্ববহিস্থ কক্ষপথে কয়টা থাকে? অক্সিজেনের সর্ববহিস্থ কক্ষপথে থাকে 6টা। তার মানে অক্সিজেন 2টা গ্রহণ করতে পারে। আমরা যদি একটা অক্সিজেনের কথা চিন্তা করি, এটা অক্সিজেন প্রথম কক্ষপথ, এটা অক্সিজেনের দ্বিতীয় কক্ষপথ, তাহলে অক্সিজেনের প্রথম কক্ষপথে থাকে 2টা এবং সর্ববহিস্থ কক্ষপথে থাকে 6টা। এখন অক্সিজেন কি করে? এইখানে রাখে 2টা, এইখানে রাখে 2টা, 4টা,
এই জায়গায় একটা সিঙ্গেল রাখে, এখানে একটা সিঙ্গেল রাখে। তার মানে এই জায়গা দিয়ে এখান দিয়ে একটা হাত ধরবে, এখান দিয়ে একটা হাত ধরবে, দুইজনে দুই হাত ধরবে, হ্যাঁ। আর এ কি করে, চারদিকে চারটা হাত ছড়া রাখে। এখন অক্সিজেনকে তাহলে দেখতে কেমন হয়? এই অক্সিজেনকে দেখতে হয় এরকম, এটা অক্সিজেন, এই পাশে একটা হাত, এই পাশে একটা হাত। এখন সিলিকন ডাইঅক্সাইড যখন গঠিত হয়, ঠিক আছে, সিলিকন ডাইঅক্সাইড যখন গঠিত হয়, সিলিকন ডাইঅক্সাইড, তখন আসলে এন সংখ্যক অণু নিয়ে গঠিত হয়। কেন এন সংখ্যক অণু নিয়ে গঠিত হয়? আমরা যদি একটা সিলিকন ডাইঅক্সাইডের কথা বলি, একটু ভালোভাবে খেয়াল করতে হবে। এখানে একটা সিলিকন ডাইঅক্সাইড, তাই এটা সিলিকন, এর হাত হচ্ছে চারটা, চারটা হাত। এখন একটা অক্সিজেন কি করছে, অক্সিজেন দুইজন অক্সিজেন, সিলিকন ডাইঅক্সাইড O2 SiO2, তাহলে এখানে এই একজন অক্সিজেন একটা হাত ধরছে, আর এই একজন অক্সিজেন একটা হাত ধরছে, শেষ। এটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, এটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। কিন্তু দেখো এরা আরো অনেক ইলেকট্রন শেয়ার করে, হ্যাঁ অবশ্যই ইলেকট্রন শেয়ার করে। এই যে ইলেকট্রন শেয়ার করতেছে অক্সিজেনের সাথে, এখানে একটা অক্সিজেনের সাথে ইলেকট্রন শেয়ার করবে, এখানে আরেকটা অক্সিজেনের সাথে ইলেকট্রন শেয়ার করবে, সিলিকন ডাইঅক্সাইড গঠিত হবে। কিন্তু তারপরও তাদের কিন্তু আসলে একটা একটা করে ফাঁকা ইলেকট্রন থেকে যাবে। দেখো একটা করে অক্সিজেনের এই পাশে একটা ফাঁকা থেকে গেছে, এই অক্সিজেনের এই পাশে একটা ফাঁকা থেকে গেছে। এই জায়গা থেকে একাধিক সিলিকন ডাইঅক্সাইড অণু আসে, তখন এই সিলিকন ডাইঅক্সাইডের সাথে আরেকটা সিলিকন ডাইঅক্সাইড যুক্ত হয়। কিভাবে? এই জায়গায় এই সিলিকনের এই হাতটা আরেকটা অক্সিজেন নেয়, এই অক্সিজেনের দুইটা হাত ছিল, দুইটা হাত পূরণ হলো। এবার এই অক্সিজেনটা আরেকটা সিলিকনের সাথে যুক্ত থাকে, সিলিকন, এই সিলিকনটার আবার চারটা হাত থাকে, এই চারটা হাত। তাহলে এই পাশে একটা অক্সিজেনকে দিয়েছে, এই পাশে একটা অক্সিজেনকে এই দিয়ে রেখেছে। দেখো প্রথমে এইটুকু হচ্ছে একটা সিলিকন ডাইঅক্সাইড, আর পরে এইটুকু আরেকটা সিলিকন ডাইঅক্সাইড। এখন আরেকজন সিলিকন ডাইঅক্সাইড আসে, বলে তোমরা একা একা বন্ধন গঠন করছো, আমিও আসবো। তাই বলে এইখানে এই যে অক্সিজেন, আচ্ছা এই সিলিকন, এই অক্সিজেন, আচ্ছা এইখানে ফার্স্টে দেখাই, এখানে এই অক্সিজেনের সাথে আরেকজন সিলিকন আসে, এই, তাহলে এই সিলিকনের কয়টা হাত? চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা। এই সিলিকনটার চারটা হাত। এখন এই অক্সিজেন তো এই সিলিকনের, তাহলে এর অক্সিজেন কই? ও বলে এই যে আমার অক্সিজেন, আমার দুই হাত, এই যে ও এইদিকে দুই হাত পূরণ করে। বুঝতে পারছো? এখন এই অবস্থায় এই জায়গায় আরেকজন মহামানব সিলিকন আসে, মহামানব একজন সিলিকন এখানে আসে। এই সিলিকন এসে বলে যে এর চারটা হাত, এই যে চারটা হাত প্রসারিত করে রাখে। এখন এ বলে আমার দুইটা অক্সিজেনের এই একটা অক্সিজেন আর এই আর একটা অক্সিজেন, এই গেল ঘটনা। তাহলে এই পাশটা ফাঁকা থেকে যায়। এবার এই পাশে আমরা আরেকজন সিলিকনের কথা বিবেচনা করি। এখানে এই জায়গায় আরেকজন সিলিকন ডাইঅক্সাইড আসে, তো সিলিকন ডাইঅক্সাইড এখানে একজন সিলিকন আসে, এসে বলে এর চারটা হাত এইভাবে প্রসারিত করে এবং এর দুই হাতে দুইটা অক্সিজেনকে ধরে দেয়, এই হলো দুইটা অক্সিজেন। তখন এখানে কি হয়, এই জায়গায় আরেকটা সিলিকন আসে, এই যে এখানে, এখানে আরেকটা সিলিকন আসে, সিলিকন এসে এর হাত হচ্ছে চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা। এখন এই অক্সিজেন তো এই সিলিকনের ছিল, তাহলে এর অক্সিজেন কই? এর অক্সিজেন এই একটা, এই একটা, এভাবে করে দিয়ে এই সিলিকন ডাইঅক্সাইড গঠিত হয়। আমার মনে হয় তোমরা বুঝতে পারতেছো। তখন এই জায়গায় আরেকজন সিলিকন আসে, এই জায়গায় আরেকজন সিলিকন আসে, এখানে আরেকজন সিলিকন আসে, এই সিলিকন আসলো, এর হাত চারটা, একটা, দুইটা, তিনটা, এই জায়গায় পাশে একটা, চারটা। এই অক্সিজেনটা তো এই সিলিকনের, এর অক্সিজেন কই? তখন ও বলে এই হচ্ছে আমার অক্সিজেন, এই হলো আরেকটা সিলিকন ডাইঅক্সাইড। এবার সিমিলার ওয়েতে এখানে আরেকজন সিলিকন আসে, এই জায়গায় আরেকজন সিলিকন আসে, এই সিলিকনের চারটা হাত, একটা, দুইটা, তিনটা, চারটা। এটা তো এই সিলিকনের অক্সিজেন, এর অক্সিজেন হচ্ছে এই পাশে একটা রাখে, এই পাশে একজনকে রাখে। দুই পাশে দুজন অক্সিজেন যখন আসে, তখন এই জায়গায় আরেকজন সিলিকন আসে, এখানে আরেকজন সিলিকন এসে বলে এই আমার হাত চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এই দুইজন তো এদের দুইজনের অক্সিজেন, এর অক্সিজেন কই? এর অক্সিজেন এই একজন, এই একজন। তাহলে এভাবে এক মোলে কত কোটি পরমাণু থাকে তোমরা নিজেরা ধারণা করো। এক মোল সিলিকন ডাইঅক্সাইড, এক মোল সিলিকন ডাইঅক্সাইডে
6.023 ইন্টু 10^23 পরমাণু থাকে, তাহলে সহস্র কোটি কোটি সিলিকন ডাইঅক্সাইড পরমাণু থাকে। আর আমরা এখানে মাত্র কয়টা নিয়ে আলোচনা করছি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এখনো পর্যন্ত আমাদের টোটাল হয়েছে 9টা। এবার তোমরা চিন্তা করে দেখো 6.023 ইন্টু 10^23 এতটি সিলিকন ডাইঅক্সাইড আমরা কবে লিখে, কোনোদিন আসলে কি আমাদের পক্ষে লিখে শেষ করা সম্ভব? এটা তো মাত্র 1 মোল, এটা তো মাত্র 1 মোল। আর এটা যদি 50 মোল হয়, 100 মোল হয়, তখন এই নাম্বারটা কোথায় যাবে? তাহলে সিলিকন ডাইঅক্সাইড এভাবে একে অপরের সাথে বলয় গঠন করে, বলয় বন্ডিং গঠন করে। এই কারণে সিলিকন ডাইঅক্সাইডকে ভাঙতে গেলে অনেক বেশি শক্তি লাগে। একে যখন আমি ভাঙবো তখন এই কত বন্ড ছাড়াইতে হবে। অন দ্য আদার হ্যান্ড দেখো কার্বন ডাইঅক্সাইডে মাত্র 2টা বন্ড, এর বেশি কার্বন ডাইঅক্সাইডে আর কিছু নাই। আর কার্বন ডাইঅক্সাইডে মাত্র 2টা বন্ড থাকায় কার্বন ডাইঅক্সাইড তো সহজে ছাড়াই নেওয়া যায়। কিন্তু সিলিকন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখো কমপ্লিকেশন আছে, কমপ্লিকেটেড, অনেকগুলো বলয় গঠন করে রাখছে। এই কারণে সিলিকন ডাইঅক্সাইড কক্ষ তাপমাত্রায় কঠিন পদার্থ এবং কার্বন ডাইঅক্সাইড কক্ষ তাপমাত্রায় গ্যাসীয় পদার্থ। এইটা হচ্ছে এদের মধ্যে ইন্টারনাল বিষয়। ঠিক আছে, আমি আশা করতেছি তোমরা বিষয়টা বুঝতে পারছো। অবশ্যই পেজগুলো স্ক্রিনশট মেরে রাখবে যেন পরবর্তীতে কাজে লাগে। হ্যাঁ, আচ্ছা। এবার আমাদের পরবর্তী টপিক হচ্ছে, 1 মিনিট আমি দেখে নিই এরপরে কোন টপিক নিয়ে আলোচনা করার কথা ছিল। হ্যাঁ, এরপরে হচ্ছে পোলারিটি নিয়ে আলোচনা করার কথা ছিল, পোলারিটি। তো পোলারিটি আসলে জিনিসটা কি? পোলারিটি জিনিসটা হচ্ছে আয়নিক সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, এটা হচ্ছে পোলারিটি। পোলারিটির ডেফিনেশনটা কিন্তু আমি তোমাদের লিখে দিয়েছি। হ্যাঁ, পোলারিটির ডেফিনেশনটা আমি শিটে লিখে দিয়েছি, ওইটার ডেফিনেশন নিয়ে আমি এখন ডিসকাস করব না। আমি সহজে বলবো পোলারিটির জিনিসটা কি আসলে। পোলারিটি জিনিস মানে হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নে বিভক্ত হওয়া, আয়নিত হওয়ার প্রক্রিয়া। যে যৌগগুলো আয়নিত হয় না, অর্থাৎ ক্যাটায়ন অ্যানায়ন সৃষ্টি হয় না। সিলিকন ডাইঅক্সাইডের ডট ডায়াগ্রাম কেমন হবে? সিলিকন ডাইঅক্সাইড ডট ডায়াগ্রাম ওইভাবে চিন্তা করে নিতে হবে। এই দেখো সিলিকন ডাইঅক্সাইড, সিলিকনের হাত কয়টা? 4টা, 1টা 2টা 3টা 4টা। এবার অক্সিজেনের হাত কয়টা? অক্সিজেনের হাত কয়টা? একজন অক্সিজেনের হাত কয়টা? এই অক্সিজেনের হাত হচ্ছে 6টা। এই অক্সিজেনের হাত কয়টা? 6টা। 1 2 3 4 5 6। হে, আদা হয়ে গিয়ে। এবার এই পাশে আরেকজন অক্সিজেন আসে, এই অক্সিজেন, এর হাত কয়টা? 1 2 3 4 5 6। এই যে আদা হয়ে গিয়ে, হয়ে গিয়ে দেখে। আচ্ছা, এবার এই জায়গায় এখানে আরেকজন অক্সিজেন আসে, এ তো সিলিকন ডাইঅক্সাইড একজন হয়েছে, এর সাথে আরেকজন আসবে না? এর সাথে এবার আরেকজন আসে, এবার এখানে আরেকজন অক্সিজেন আসে, এই অক্সিজেন এসে বলে আমারও কিন্তু 6 খান আছে, এই নাও, এই যে আমার 6 খান, এর 6 খান। তাহলে এই পাশে একটা হাত ফাঁকা রাখছে, এ একটা হাত ফাঁকা রাখছে, এ একটা হাত ফাঁকা রাখছে, আর সিলিকন একটা তো একটা আছেই। এই পাশে আরেকজন অক্সিজেন আসে, বলে এই নাও আমারও 6 খান, এই নাও, আর দেখ করে আজকে। তাহলে এই অক্সিজেন দুইটা তো এই সিলিকনের না, এই অক্সিজেন দুইটা অন্য সিলিকনের। তাহলে অন্য সিলিকনদেরও এবার নিয়ে আসো। এবার এখানে আরেকজন সিলিকন আসে, সিলিকন আসলে একটা জেন্টলম্যান, সিলিকন আসলে কোনো সমস্যা হয় না। কেন সমস্যা হয় না? কারণ ওর তো 4টা, কিন্তু অক্সিজেনের হচ্ছে 6টা, অক্সিজেন বদলাচ্ছে ঝামেলা। এই অক্সিজেনটা এই সিলিকনের সাথে, এই সিলিকনের আরেকটা অক্সিজেন কই? তাহলে আরেকটা অক্সিজেন এখানে দিতে হবে, এই যে আরেকজন অক্সিজেন, এই দেখো, বুঝতে পারছো কিনা? এই অক্সিজেনের দেখো 6টা, এই আর একটা সিলিকন ডাইঅক্সাইড হয়ে গেল। এই অক্সিজেন নয় বাদে দিলাম, এই অক্সিজেন অন্যদিকে, আমার ওটা দেখার দরকার নেই। কিন্তু এই সিলিকন তখন কি কাজ করবে? এই সিলিকনের অক্সিজেন তো 2টা হয়েছে, ঠিক আছে, আর এখানে আরেকজন অক্সিজেন সে সুযোগ দেবে। কাকে সুযোগ দেবে? আরেকজন অক্সিজেনকে সুযোগ দেবে। এই সিলিকনটা আরেকজন অক্সিজেনকে সুযোগ দেবে, কারণ এই যে একটা ফাঁকা, এর এখানে আরেকজন অক্সিজেন আসবে, এসে এবার মাতুব্বরি করবে। এই যে এ বলবে আমারও 6টা আছে, এই এই বেশে আরেকজন অক্সিজেন আসবে, এ এসে বলবে দেখুন আমারও 6টা আছে স্যার। ওকে,
এবার এই অক্সিজেনের তো এই সিলিকনের না, এই দুইটা তো এই সিলিকনের না, এই সিলিকনের এই দুইটা, তাহলে এরা কারা, কাদের? তাহলে এরা দুজন অন্য আরেকজন সিলিকনের, তাহলে এরা অন্য আরেকজন সিলিকনের, এই যে অন্য আরেকজনের সিলিকনের আসলো, এই অন্য আরেকজন সিলিকন চলে এসছে। তাহলে এই সিলিকনটার আর একটা অক্সিজেন কই, এই সিলিকনের আর একটা অক্সিজেন এই পাশে আসবে। আর দেখ করেস কি, এই যে এই যে সিলিকন ডাইঅক্সাইড হয়ে গিয়ে, হ্যাঁ। আবার এই অক্সিজেন, এতে একটা সিঙ্গেল অক্সিজেন থাকতে পারবে না, এখানে একজন সিলিকন আসতে হবে। তাহলে এই যে সিলিকন আসলো, তাহলে সিলিকনের এই একটা, এই একটা, এই একটা, এই একটা নিয়ে বুঝো। এর আর একটা অক্সিজেন কই, এর আর একটা অক্সিজেন এই পাশে আসবে, এই যে এই যে সিলিকন ডাইঅক্সাইড। তাহলে আমি কি বুঝাতে পারতেছি কিভাবে অরবিটাল ডায়াগ্রামে আসবে? খুবই সুন্দর হবে। এবার যদি তুমি সেন্সলেস হয়ে যাও, কে যেন কোশ্চেন করলো ডট ডায়াগ্রাম কিরকম হবে, দাঁড়াও তারা আমি আগে দেখে নি। কই কই পড়ালো কেন? কমেন্টস উপরে উঠে গেছে। অবশ্যই পানি পোলার সমযোগ্য। এই যে ইফতেখার রহমান, এই ইফতেখার তুমি কি বুঝিছো? যদি তুমি সেন্সলেস হয়ে যায় থাকো, তাহলে নিজ দায়িত্বে নিজের মাথায় পানি ঢেলে নাও, বুঝেছো? কর্তৃপক্ষ দায়ী নয়। তুমি দেখতে চাইছো, আমি দেখাই দিছি। ওকে, এবার পরবর্তী স্টেজ আছে পানি পোলার সমযোগ্য। হ্যাঁ, অবশ্যই পানি পোলার সমযোগ্য। নোয়াখাইলা না, সাতক্ষীরার ভাষা। আমি যে ভাষাটা ব্যবহার করতেছিলাম সেটা হচ্ছে সাতক্ষীরার ভাষা। হ্যাঁ, পোলারিটি শুরু করেন, অবশ্যই পোলারিটি শুরু করব। আটটা হয় না, কেউ কোশ্চেন করতেছে আটটা হয় কিনা। না, আটটা হয় না। সিলিকনের ক্ষেত্রে এতে অষ্টক পূর্ণ হয়েছে তো, সিলিকনের ক্ষেত্রে অষ্টক পূর্ণ হয়েছে, অক্সিজেনের ক্ষেত্রে অষ্টক পূর্ণ হয়েছে, এবং এইভাবে করে যাবে। কিন্তু এই চিত্র তোমরা আঁকবা না, তোমরা আঁকবা এর আগের চিত্রটা, তোমরা আঁকবা এই চিত্রটা। পরীক্ষা যদি আসে এই চিত্রটা তোমরা ব্যবহার করবা, এই চিত্রটা ব্যবহার করবা। এর পরবর্তী চিত্রটা তোমরা ব্যবহার করবা না, এটা চিত্রটা তোমরা ব্যবহার করবা না। এটা একজন কোশ্চেন করছে তো আমি দেখালাম। এবার পোলারিটিতে যাব। পোলারিটি বিষয়টা হচ্ছে যে সমযোজী যৌগ সমূহ কখনো ক্যাটায়ন বা অ্যানায়নে বিভক্ত হয় না। সমযোজী যৌগ কখনো ক্যাটায়ন বা অ্যানায়নে বিভক্ত হয় না। যেমন সমযোজী যৌগের উদাহরণ কি, যেমন মিথেন CH4, তারপর মনে করো ইথেন C2H6, এটা ইথেন, এটা সমযোজী যৌগ। তারপর মনে করো C3H6, এটা হচ্ছে প্রোপিন, প্রোপিন, এটা হচ্ছে ইথেন, এটা মিথেন। ঠিক আছে, তাহলে এই যে যৌগগুলো এরা কখনোই সমযোজী যৌগ ক্যাটায়নে বিভক্ত হয় না। যদি বলো কার্বন ডাই অক্সাইড CO2 অথবা কার্বন মনোঅক্সাইড, এরা কিন্তু কখনোই ক্যাটায়নে বিভক্ত হয় না। অ্যামোনিয়া NH3, এরা ক্যাটায়নে বিভক্ত হয় না। ঠিক আছে, সমযোজী যৌগ সমূহ সাধারণত ক্যাটায়নে বিভক্ত হয় না, কিন্তু কিছু কিছু সমযোজী যৌগ আছে যারা বিভিন্ন ক্ষেত্রে ক্যাটায়ন বা অ্যানায়নে বিভক্ত হয়। যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়ামের এখানে একটা প্লাস আয়ন আছে, OH এর একটা মাইনাস আয়ন আছে, এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বন্ধন আলাদা, শুধু অ্যামোনিয়াম হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন দ্বারা গঠিত থাকে। অ্যামোনিয়াম, এখানে শুধুমাত্র অ্যামোনিয়াম NH4, এটা সন্নিবেশ সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে, যে বিষয়টা নিয়ে আমি ডিসকাস করতেছি না। তাহলে এই ক্ষেত্রে ক্যাটায়নে বিভক্ত হয়। আবার আরেকটা ক্ষেত্রে যৌগ আছে আমাদের মধ্যে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl কে যদি তুমি ভাঙো, তাহলে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরিন আয়নে বিভক্ত হবে। বাট হাইড্রোজেন ক্লোরাইড এটা হচ্ছে বিশুদ্ধ সমযোজী, বিশুদ্ধ সমযোজী, বিশুদ্ধ সমযোজী না, 100% বিশুদ্ধ না, তবে এটা সমযোজী বন্ধন দ্বারা গঠিত। অক্সিজেনের যে অক্সিজেন গুলোর অষ্টক পূরণ হয়নি সেগুলোর অষ্টক পূর্ণ হবে এখানে আরো অন্যান্য যৌগ এসে। এটা বাদ দাও, এখানে আরো আরেকটা সিলিকন আসবে, আরেকটা সিলিকন এসে এটা ব্যালেন্স করবে, এভাবে ব্যালেন্স করতে করতে যাবে। এখানে কয়টা দিচ্ছি সিলিকন অণু? একটা, দুইটা,
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা সিলিকন ডাইঅক্সাইড অণু লিখছি। এক মোলে কত সংখ্যক আছে, তাহলে ওইটা নিয়ে হিসাব করে লাভ নেই, তোমরা এর পরবর্তীতে আসো। হাইড্রোজেন ক্লোরাইড এটা হচ্ছে একটা সমযোজী যৌগ। সমযোজী যৌগ কিভাবে? হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করে, হাইড্রোজেনের একটা আছে, এই একটা এই, এবং ক্লোরিনের আছে কয়টা? 7টা। এই ক্লোরিনের 7টা, একটা, দুইটা, তিনটা, চার, পাঁচটা, ছয়টা, 7টা, এভাবে HCl গঠন হচ্ছে। HCl এভাবে গঠিত হয়, কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl পানিতে গেলে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরিন আয়নে বিভক্ত হয়। আর যখনই হাইড্রোজেন ক্লোরিন আয়নে বিভক্ত হবে, তখন পানির অণু এদেরকে ঘিরে ধরবে। আর পানির অণুর এই ঘিরে ধরার প্রক্রিয়াটা হচ্ছে পোলারিটি। এটা বিশেষভাবে মনে রাখতে হবে, পানির অণুর এই বিশেষভাবে ঘিরে ধরার প্রক্রিয়াটা হচ্ছে পোলারিটি। তো খেয়াল করো, পোলারিটি জিনিসটা কি। আমরা হাইড্রোজেন ক্লোরাইডের কথাই যদি দেখি, হাইড্রোজেন এটা হচ্ছে ক্যাটায়ন। হাইড্রোজেন যেহেতু ক্যাটায়ন, হাইড্রোজেন ক্লোরাইড পানিতে আসলে এই হাইড্রোজেন ক্যাটায়ন একে পানির অ্যানায়নগুলো ঘিরে ধরবে। পানির অ্যানায়ন কোনগুলো? পানির অ্যানায়ন হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের দুইটা হাত থাকে, এই দুইটা হাত, এখানে আরেকটা হাইড্রোজেন থাকে, এখানে আরেকটা হাইড্রোজেন থাকে, এইখানে আরেকজন অক্সিজেন আসে, এর দুইটা হাত থাকে এভাবে, এখানে আরেকজন অক্সিজেন আসে, এরও দুইটা হাত থাকে, চতুর্দিক দিয়ে এভাবে করে ঘিরে ধরে। অক্সিজেন ঋণাত্মক চার্জযুক্ত, হাইড্রোজেন ধনাত্মক চার্জযুক্ত, দ্যাটস ওয়াই এভাবে ঘিরে ধরছে। তাহলে অক্সিজেনের ঋণাত্মক চার্জ বা ক্যাটায়ন কিভাবে কাজ করে? অক্সিজেন হচ্ছে ডেল টু মাইনাস, হাইড্রোজেনের ডেল প্লাস, এই হাইড্রোজেনেরও ডেল প্লাস। ডেল হচ্ছে এই চিহ্ন, ডেল, এটার নাম কি? ডেল। এটা হচ্ছে ডেল্টা, এটা ডেল, এটা ডেল্টা। ডেল এবং ডেল্টা আলাদা জিনিস। ডেল্টা দ্বারা বিভিন্ন সময় আমরা ক্ষেত্রফল বোঝাই থাকি, কিন্তু ডেল হচ্ছে এই ক্ষেত্রে ডেল দ্বারা চিহ্ন বোঝানো হচ্ছে, আয়নের চিহ্ন, যে কয়টা ক্যাটায়ন কয়টা অ্যানায়ন আছে এটা বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে অক্সিজেন ডেল টু মাইনাস, হাইড্রোজেন ডেল প্লাস। এই অক্সিজেনের ক্ষেত্রে ডেল টু মাইনাস, এটা ডেল প্লাস, ডেল টু মাইনাস, ডেল প্লাস, এভাবে করে যাচ্ছে। তার মানে দেখো, হাইড্রোজেনের ক্যাটায়ন ধনাত্মক আয়নগুলো হাইড্রোজেন থেকে দূরে থাকতেছে, আর অক্সিজেনের ঋণাত্মক আয়নগুলো হাইড্রোজেনের কাছাকাছি চলে আসতেছে। এভাবে করে হাইড্রোজেনকে পানিতে দ্রবীভূত করতেছে। আর অন দ্য আদার হ্যান্ড ক্লোরিন কোথায় যাচ্ছে? তাহলে আমরা একটু ক্লোরিনের কাছ থেকে ঘুরে আসি। ক্লোরিনের কি অবস্থা? কারণ HCl ছিল হাইড্রোজেন আয়ন এবং ক্লোরিন আয়ন। এই যে ক্লোরিন আয়ন এখানে চুপি চুপি ছিল। এখানে কি করতেছে? পানের যে ধনাত্মক আয়ন গুলো আছে, এরা ক্লোরিনকে চারিদিক থেকে ঘিরে ফেলতেছে। এই যে একটা পানির ধনাত্মক আয়ন, এটা একটা, এটা একটা। শুধু হাইড্রোজেন তো আসে না, পুরো সম্পূর্ণ পানির অণু, এর পুরো সদল বলে আসে, পুরো পানির অণু মিলেই আসে। এই যে শুধু হাইড্রোজেন আসে না, এখানে অক্সিজেন আসে, তার সাথে হাইড্রোজেন আসে। এই যে এখানে অক্সিজেন আসে, তার সাথে হাইড্রোজেন, এবং এর সাথে অক্সিজেন আসে, তার সাথে হাইড্রোজেন। দ্যাটস ইট। এইভাবে বন্ধন গঠিত হয়। এবার হাইড্রোজেন তো ডেল প্লাস, তাহলে হাইড্রোজেন ডেল প্লাস, এভাবে ধনাত্মক চার্জ গুলো চারিদিক থেকে ঘিরে ধরে। আর অক্সিজেন তো ঋণাত্মক চার্জ, অক্সিজেন ডেল টু মাইনাস, তাহলে এইটা হচ্ছে পোলারিটি। আমার কথা কি বুঝতে পারছো? পোলারিটি হচ্ছে সমযোজী যৌগ সমূহ পানিতে দ্রবণীয় হইলে সেটা বলা হচ্ছে পোলারিটি। আর আয়নিক যৌগ সমূহ তো আংশিক চার্জ, অবশ্যই। ডেল মানেই আংশিক। ডেল মানে, আবার আমি ভুল বললাম, ডেল মানে আংশিক, মানে কি, যে কোথাও আংশিক বোঝানোর জন্য ডেল ব্যবহার করা হয়, আংশিক, এর জন্য ডেল ব্যবহার করা হয়। তুমি সঠিক। যে এটা কোশ্চেন করছে কে? ইমন হাসান দীপু।
অক্সিজেন থেকে ক্লোরিনের শক্তি বেশি মানে অক্সিজেনের সাথে ক্লোরিনের কানেকশন এখানে এটা এইভাবে কানেক্ট করার দরকার নেই, এভাবে কানেক্ট করার দরকার নেই। পানিতে যখন যাবে এরা আয়োনাইজড হইলে, এরা যখনই আয়োনাইজড হবে তখনই বিপরীত চার্জ বিশিষ্ট যৌগ মৌল ঘিরে ধরবে। এখানেও দেখো এটা পজিটিভ ছিল বলে অক্সিজেন নেগেটিভ চলে যায়, এটা নেগেটিভ ছিল বলে হাইড্রোজেন পজিটিভ চলে আসে। আর ক্লোরিন থেকে অক্সিজেনের কি জিজ্ঞেস করছো, অক্সিজেনের শক্তি বেশি কিনা, কি ধরনের শক্তি বেশি, কি ধরনের শক্তি বেশি? আসলে অক্সিজেন থেকে ক্লোরিনের শক্তি ওইটা ওইভাবে জাজ করতে পারবে না তুমি। এক্ষেত্রে শক্তির মধ্যে কয়েকটা ভাগ আছে, যেমন আয়নীকরণ শক্তি, ইলেকট্রনের শক্তি, ইলেকট্রোনেগেটিভিটি, এই তিনটা হচ্ছে শক্তি হয়। আয়নীকরণ শক্তি, ইলেকট্রনের শক্তি, ইলেকট্রোনেগেটিভিটি, তিনটার মধ্যে যে কোনো একটা পোর্শনে থাকবে। ঠিক আছে, শক্তিটা যে কোনো একটা পার্টে থাকতে হবে। তো আমরা এগুলো অত বেশি ডিটেলসে যাব না, আমরা জাস্ট উপর থেকে এটা বুঝে নিব। ঠিক আছে। আর একটা বিষয় যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সমযোজী যৌগে শেয়ারকৃত ইলেকট্রন সমূহ, কোন কোন মৌল, প্রত্যেকটা মৌল নিজের দিকে টানে। সমযোজী যৌগে শেয়ারকৃত ইলেকট্রন সমূহ প্রত্যেকটা মৌল, সমযোজী যৌগের মধ্যে যে মৌলটা থাকে আর কি বেসিক্যালি। তো দেখো আমরা কার্বন ডাই অক্সাইড দিয়ে উদাহরণ দেই। কার্বন প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ। এবার এখানে আসতেছে অক্সিজেন, এটা একটা অক্সিজেন, এটা একটা অক্সিজেন। কার্বনের প্রথম কক্ষপথ আছে 2টা, পরবর্তী কক্ষপথ আছে 4টা। অক্সিজেনের প্রথম কক্ষপথে আছে 2টা, পরবর্তী কক্ষপথ আছে 6টা। দেখো এটা বুঝতে পারছো কিনা? এখন এখানে যে 2টা ইলেকট্রন শেয়ার করা হয়েছে, 2টা না 4টা, এইখানে যে 4টা ইলেকট্রন শেয়ার করা হয়েছে, এই শেয়ারকৃত ইলেকট্রন সমূহ, এই দেখো এখানে 4টা ইলেকট্রন শেয়ার করা হয়েছে, এই শেয়ারকৃত ইলেকট্রন সমূহ এইটা আর এইটা, এটা শেয়ার করা হয়েছে। এই অক্সিজেন একবার এই ইলেকট্রন গুলোকে নিজের দিকে টানতে পারে, এই অক্সিজেন একবার এই ইলেকট্রন গুলোকে নিজের দিকে টানতে পারে, আবার কার্বন একবার এই অক্সিজেনকে একবার এই অক্সিজেনকে, সরি এই ইলেকট্রনকে আর এই ইলেকট্রনকে শেয়ার করা যে ইলেকট্রন সমূহ, এই ইলেকট্রনকে কার্বনও নিজের দিকে টানতে পারে, এই অক্সিজেন দুইজন, এরা দুজনও নিজের দিকে টানতে পারে। তাহলে এই শেয়ারকৃত ইলেকট্রন সমূহ নিজের দিকে যে শক্তি দিয়ে টানে, এটাকে বলা হচ্ছে এদের ইলেকট্রন শক্তি। এই শেয়ার করা ইলেকট্রন, এটা তো শেয়ার করছে, তাহলে দুজনের মাঝখানে থাকতে হবে। ঠিক আছে, একটা বই দুজন শেয়ার করে পড়তেছে, কি এই যে একটা বই দুজন শেয়ার করে পড়তেছে, দুইজন দুই পাশে, একবার এ টানে নিজের দিকে, একবার ও টানে নিজের দিকে। তাহলে শেয়ারকৃত সে যেটা শেয়ার করা হয়েছে সেটা মাঝখানে থাকবে, দুজনের মাঝখানে থাকবে, দুজনই ব্যবহার করবে, তাহলে তো শেয়ার করা হলো না। আর যদি কেউ একজন নিজের দিকে টেনে নিয়ে চলে যায়, তাহলে এটা তো শেয়ার করা হচ্ছে না, থাকছে না, শেয়ার থাকছে না। তো এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে শেয়ার করা ইলেকট্রন সমূহ নিজের দিকে যে শক্তি দিয়ে টানা হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির শক্তি, তড়িৎ ঋণাত্মকতা। ওকে, তো তড়িৎ ঋণাত্মকতার সাথে অনেক কিছু ডিপেন্ডেন্ট। আমরা তড়িৎ ঋণাত্মকতা কেন আলোচনা করলাম? ইলেকট্রো নেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি সম্পর্কে এই জন্য আলোচনা করলাম কারণ এইটার সাথে পোলারিটি সরাসরি কানেক্টেড, এটার সাথে পোলারিটি সরাসরি কানেক্টেড, ইলেকট্রোনেগেটিভিটির সাথে পোলারিটি সরাসরি কানেক্টেড। কিভাবে কানেক্টেড? তোমরা ইলেকট্রোনেগেটিভিটি এই পেজটা স্ক্রিনশট দিয়ে নাও, আগে এই পেজটা একটু স্ক্রিনশট দিয়ে নাও। যদি স্ক্রিনশট দেওয়া হয়ে যায় তাহলে আমরা এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এই অধ্যায় মোটামুটি মনে করো যে কি বলবো, এইটা বুঝতে হবে, এখানে বোঝার জিনিসটা বেশি। এই এখন যে আলোচনাটা করব
এখানে বোঝার জিনিসটা খুব বেশি। দেখো একটু খেয়াল করবা, পোলারিটির সাথে ইলেকট্রোনেগেটিভিটি, নেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা সরাসরি কানেক্টেড, তড়িৎ ঋণাত্মকতা। এখন এটা আসলে তোমরা নিজেরা মনে রাখবা, হ্যাঁ, এটা তোমাদের বইয়ে কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মানটা দেওয়া নাই, বা তোমরা যে পর্যায় সারণী আলোচনা করছো এখানে কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মানটা মুখস্থ করা হয় নাই, ঠিক আছে? তো আমি এটা আলাদাভাবে দিচ্ছি যেন এটা সহজে তোমাদের মনে থাকে বা এটা তোমরা সহজে বুঝতে পারো। ফর এক্সাম্পল, যাদের পোলারিটি, এক নাম্বার হচ্ছে যে সকল যৌগের মৌলসমূহের বা যে সকল যৌগের মৌলদ্বয়ের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, মধ্যে হবে, মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0 থেকে 0.5 এর মধ্যে তারা মোটামুটি অপোলার, অপোলার মানে তাদের ক্যাটায়ন আয়ন সৃষ্টি হয় না। তাহলে যে সকল যৌগের মৌলসমূহের মৌলদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0 থেকে 0.5 এর মধ্যে তারা মোটামুটি অপোলার। এখন ফর এক্সাম্পল আমরা আলোচনা করব ক্লোরিনের কথা, অক্সিজেনের কথা, ক্লোরিন, অক্সিজেন, আর তারপর আমরা আলোচনা করতে পারি হাইড্রোজেনের কথা। এরা হচ্ছে বিশুদ্ধ সমযোজী, আমরা সমযোজী আলোচনা প্রথমেই পড়ছিলাম, এরা বিশুদ্ধ সমযোজী। তাহলে বিশুদ্ধ সমযোজী কেন? কারণ একটা ক্লোরিন অণুতে 2টি ক্লোরিন পরমাণু আছে, একটা ক্লোরিন অণুতে 2টি ক্লোরিন পরমাণু আছে, এর মধ্যে আছে নাইট্রোজেন N2। তো সেক্ষেত্রে তোমরা কয়েকটা মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান মুখস্থ করে রাখবা। যেমন প্রথমে হাইড্রোজেন লিখতেছি। হাইড্রোজেনের হচ্ছে, 1 মিনিট আমার একটু মনে করি না, হাইড্রোজেন হচ্ছে 2.1, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.1, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 3, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 3.5, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান 4, ফ্লোরিনের কত 4, ক্লোরিনের কত, ক্লোরিনের পুরোপুরি 3, সালফারের কত, সালফারের 2.5, ব্রোমিনের কত, ব্রোমিনের হচ্ছে 2.8, আয়োডিন 2.5, আয়োডিনও 2.5। আচ্ছা, কার্বন কত, কার্বন হচ্ছে 2.5, কার্বন 2.5। ওকে, এই কয়টা তোমরা স্বাভাবিকভাবে মনে রাখবা, এগুলো হচ্ছে এদের তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটির মান। ইলেকট্রোনেগেটিভিটি জিনিসটা কি? এটা হচ্ছে সমযোজী যৌগে শেয়ারকৃত ইলেকট্রন সমূহ নিজেদের দিকে টানা, নিজেদের দিকে আকর্ষণ করা। ক্লাস শেষে পরপর স্ক্রিনশট মারার সুযোগ দিয়েন। ওকে, এবার ক্লোরিন, এবারে খেয়াল করো ক্লোরিনের ক্ষেত্রে একটা ক্লোরিন অণুতে 2টা ক্লোরিন পরমাণু। তাহলে প্রথম ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটির মান কত, 3। তারপরে দ্বিতীয় ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটির মান কত, দ্বিতীয় যে ক্লোরিনটা আছে, দ্বিতীয় ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটির মান 3। তাহলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত, 0। তাহলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0 হয় তাহলে তারা 0 থেকে 0.5 এর মধ্যে, তাহলে এটা মোটামুটি অপোলার, এরা অপোলার।
যেহেতু সরাসরি শূন্য, এটা সরাসরি শূন্য, তাহলে এটা বিশুদ্ধ সমযোজী। এই জন্য এদেরকে বলা হয় বিশুদ্ধ সমযোজী। ভালোভাবে মনে রাখবে, এরা বিশুদ্ধ সমযোজী। তাহলে এরা এরা হচ্ছে বিশুদ্ধ সমযোজী, বিশুদ্ধ সমযোজী। এখন পুরোপুরি বিশুদ্ধ না, কিন্তু সমযোজী। এরকমও কিছু যৌগ আছে, যেমন মনে করো CH4, ঠিক আছে, CH4, H C2H5, C2H6, ঠিক আছে, C2H6, C3H6। এরা এরা হচ্ছে মোটামুটি অপোলার। তাহলে এরা বিশুদ্ধ না, কিন্তু এক্ষেত্রে খেয়াল করে দেখো, এখানে কার্বন এবং হাইড্রোজেনের কথা বলা আছে। তাহলে কার্বনের কথা দেখো, কার্বন, এই যে কার্বন 2.5, কার্বনের ইলেকট্রোনেগেটিভিটির মান হচ্ছে কার্বন হচ্ছে 2.5। ওকে। আর হাইড্রোজেনের কত, হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো 2.1, তাহলে 2.1। এখন এর মধ্যে কোশ্চেন হচ্ছে, স্টুডেন্টরা দেখো, হাইড্রোজেন 4টা বলে যে এখানে 4 গুণ হবে, এটা কিন্তু না। কার্বন এবং হাইড্রোজেন দ্বারা এটা গঠিত। তাহলে কার্বন 2.5, হাইড্রোজেন 2.1। ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য কত? তাহলে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য হচ্ছে 0.4, আর 0.4 0.5 থেকে কম, লেস দেন 0.5। দ্যাটস ওয়াই এটা মোটামুটি অপোলার। তাহলে CH4 মোটামুটি অপোলার। এটাও একই, কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত। এটা কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত। কিন্তু দেখো হাইড্রোজেন ফ্লোরাইড, তোমরা যদি হাইড্রোজেন HF, হাইড্রোজেন ফ্লোরাইডের কথা বলো, তাহলে খেয়াল করে দেখো, ফ্লোরিন এর তড়িৎ-ঋণাত্মকতার মান হচ্ছে 4, আর হাইড্রোজেন এর তড়িৎ-ঋণাত্মকতার মান হচ্ছে 2.1। তাহলে এই দুইটাকে বিয়োগ করলে কত হয়? এই দুটোর বিয়োগ করলে হয় 1.9। 1.9। এই কারণে হাইড্রোজেন ফ্লোরাইড মোটামুটি পোলার। হাইড্রোজেন ফ্লোরাইড কেন পোলার? দেখো, হাইড্রোজেন ফ্লোরাইডকে যদি পানিতে দ্রবীভূত করা হয়, তাহলে হাইড্রোজেন আয়ন প্লাস ফ্লোরিন আয়ন এতে বিভক্ত হয়। তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো, HCl এর মতো, HCl যেভাবে রিয়াক্ট করে, তেমনি ভাবে হাইড্রোজেন ফ্লোরাইডও রিয়াক্ট করে। আর হাইড্রোজেন ফ্লোরাইড এইভাবে রিয়াক্ট করার কারণে হাইড্রোজেন ফ্লোরাইড এটা কিন্তু মোটামুটি আয়নিক, সরাসরি আয়নিকে চলে যায়। তাহলে মোটামুটি অপোলার হবে কারা? যাদের তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য 0.5 এর মধ্যে থাকবে, 0 থেকে 0.5 এর মধ্যে থাকবে। এটা হচ্ছে একটা ফ্যাক্ট। এখন আমরা দেখব দ্বিতীয় পয়েন্টটা কি ছিল। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে, প্রথম পয়েন্টটা যেহেতু আমাদের এটা, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। তড়িৎ সবাই লাইফ থেকে মোটামুটি হারায় গেছে। আনফরচুনেটলি হচ্ছে যে নেটওয়ার্ক আবার ড্রপ করছিল, আন্তরিকভাবে দুঃখিত। আসলে করার কিছুই ছিল না, নেটওয়ার্ক হঠাৎ করে ড্রপ করে চলে গেল, কাজ করতে করতেই হাওয়া। যা হোক, আমরা যেখানে কাজ করতেছিলাম সেখানে ফিরে যাচ্ছি। হ্যাঁ, তো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে 1.7 এর মধ্যে হলে তারা মোটামুটি পোলার হবে। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে 1.7 এর মধ্যে হলে তারা মোটামুটি পোলার। এখন আমরা একটু উদাহরণ দেখব। উদাহরণ হিসেবে আমি দুইটা উদাহরণ এখানে টানতে যাচ্ছি। এক নাম্বার হচ্ছে HCl, 2 নাম্বার হচ্ছে H2O। এই দুইটা উদাহরণ আমরা দিব। তাহলে HCl এর ক্ষেত্রে আমরা দেখব, আমরা কিন্তু মাত্র শিখলাম হাইড্রোজেনের কত, 2.1 তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, আর ক্লোরিনের কত, ক্লোরিন হচ্ছে 3। ক্লোরিন কই, ক্লোরিনের 3, তাহলে ক্লোরিনের 3। ওকে, 3। তাহলে HCl এর ক্ষেত্রে ক্লোরিন 3 আর হাইড্রোজেন 2.1, যদি আমি এই দুইটা বিয়োগ করি তাহলে কত হয়, 0.9। তাহলে 0.9 গ্রেটার দেন 0.5, লেস দেন 1.7। তাহলে এটা মোটামুটি পোলার। অতএব HCl মোটামুটি পোলার। এখানে আরো একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে পানি। পানির ক্ষেত্রে কি হয়,
হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেনের কত 2.1 আর অক্সিজেনের কত 3.5। তাহলে অক্সিজেন 3.5 আর হাইড্রোজেন 2.1 যদি বিয়োগ করি তাহলে কত হয় 1.4। 1.4 হয়, যা 0.5 থেকে বেশি আবার 1.7 থেকে কম। 0.5 থেকে বেশি আবার 1.7 থেকে কম। সরি, উই আর হ্যাভিং ট্রাবল উইথ প্লেইং দিস ভিডিও। একদিন আপনাকে ক্লাসের পর একটু দেখতে চাই স্যার, প্লিজ আজকে ক্লাসের পর একটু ক্যামেরার সামনে এসেন। কেন, কি হবে? আচ্ছা যাই হোক, আমরা এখানে থাকি। তোমরা খেয়াল করো, হাইড্রোজেন এটা হচ্ছে পানি, তাহলে পানির ভিতরে হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত। তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে যদি গঠিত থাকে তাহলে এটা হচ্ছে অক্সিজেন এবং এটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে অক্সিজেনের পারমাণবিক তড়িৎ-ঋণাত্মকতার মান হচ্ছে 3.5 আর হাইড্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতার মান হচ্ছে 2.1। তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা যতক্ষণ গঠিত হচ্ছে তখন এদের তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য হচ্ছে 1.4 আর 1.4 0.5 থেকে বড় কিন্তু 1.7 থেকে ছোট, যার কারণে পানি মোটামুটি পোলার, পানিও মোটামুটি পোলার। আচ্ছা, এবার লাস্ট স্টেজে পৌঁছে গেছি আমরা। লাস্ট স্টেজটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, ঋণাত্মকতার পার্থক্য 1.9 এর বেশি হলে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.9 এর বেশি হলে তারা আয়নিক, সরাসরি আয়নিক। তারা আয়নিক, এখানে আর কোনো মানে অপশন নাই, বিশুদ্ধ বা অবিশুদ্ধ, মোটামুটি পোলার, এরকম কোনো ফাংশন নাই, এখানে সরাসরি আয়নিক বলতে হবে। তার মানে আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের উদাহরণটা নেই, আচ্ছা সোডিয়াম ক্লোরাইড এর উদাহরণটা নেই, সোডিয়ামের হচ্ছে 1.1 আর ক্লোরিনের হচ্ছে, ক্লোরিনের কত বললাম 3, ক্লোরিনের 3। তাহলে এই দুইটা যদি আমি বিয়োগ করি তাহলে কত হয়, ক্লোরিন 3 আর সোডিয়াম 1.1, দ্যাট মিনস 1.9। কত আসতেছে 1.9, তাহলে 1.9 এর বেশি, তাহলে এটা বিশুদ্ধ আয়নিকের আওতায় পড়ে যাচ্ছে। ওকে, তাহলে এটা বিশুদ্ধ আয়নিকের আওতায় পড়ে যাচ্ছে। আমার মনে হয় তোমরা বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। হ্যাঁ, এই বিষয়টা তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। আচ্ছা, এবার এক্ষেত্রে আরো অনেক বন্ধন উদাহরণ টানা যাবে, এত উদাহরণ টানতে যাচ্ছে না কারণ আমাদের এখনো অনেকগুলো টপিক বাকি আছে। এরপর আমাদের টপিক যেটা বাকি আছে সেটা হচ্ছে ধাতব বন্ধন সম্পর্কে আলোচনা করব। ধাতব বন্ধন, তোমরা এই টপিকটা এইটা একটুখানি একবার ভালোভাবে দেখবা, এটা একবার ভালোভাবে দেখবা। আমরা এখনই ধাতব বন্ধনে চলে যাবো। ধাতব বন্ধনের সম্পর্কে ডেফিনেশনটা তোমাদের দিছি। আচ্ছা যাও, তোমরা এটা আগে দেখে নাও। আমি তোমাদের স্ক্রিনশট দেওয়ার সুযোগ দিব। হ্যাঁ, ক্লাস শেষ হয়ে গেলে এগুলো তোমরা স্ক্রিনশট পর ধারাবাহিকভাবে স্ক্রিনশট দিয়ে নিও। তো আপাতত আর আমরা কথা বলতেছি না, আমরা সরাসরি ধাতব বন্ধনে চলে যাচ্ছি কারণ আমাদের এরপরে আরো কয়েকটা টপিক বাকি আছে আর সময়ও অনেক হয়ে যাচ্ছে। আচ্ছা, ধাতব বন্ধন, ধাতব বন্ধনের ডেফিনেশন তোমাদেরকে আমি পড়াইছি। ধাতব বন্ধন হচ্ছে ধাতুর কঠিন অবস্থায় ধাতব যৌগ সমূহে, কঠিন অবস্থায়
ধাতব যৌগ সমূহে ধাতু সমূহ যে বন্ধন দ্বারা আবদ্ধ থাকে সেটা ধাতব বন্ধন। ধাতু কাকে বলে সর্বপ্রথম আগে জানতে হবে, ধাতু কাকে বলে। ধাতু হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, কপার, এরা হচ্ছে ধাতু। ধাতুর অনেক বৈশিষ্ট্য আছে। ধাতুর সময় ইলেকট্রন ত্যাগ করে, ধাতুকে আঘাত করলে টুনটুন শব্দ হয়, এগুলো হচ্ছে ধাতুর বৈশিষ্ট্য। তো আমরা একটা ধাতুকে একসেপ্ট করতেছি, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম একটা ধাতু। অ্যালুমিনিয়াম সর্বোচ্চ কক্ষপথ ইলেকট্রন আছে কয়টা? 3টা। 1s2, 2s2, 2p6, 3s2। সর্ববহিষ্ঠ কক্ষপথ ইলেকট্রন আছে কয়টা? 3টা। অ্যালুমিনিয়াম হচ্ছে একটা ধাতু। এখন ধাতু সমূহ ইলেকট্রন ত্যাগ করে। অ্যালুমিনিয়াম স্থিতিশীলতা অর্জনের জন্য 3টা ইলেকট্রন অ্যালুমিনিয়াম ত্যাগ করে। অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে। কেন ত্যাগ করে? স্থিতিশীলতা অর্জনের জন্য সে 3টা ইলেকট্রন ত্যাগ করে। ত্যাগ করে দিয়ে অ্যালুমিনিয়াম 3+ আয়নে পরিণত হয়। ত্যাগ করে দিয়ে অ্যালুমিনিয়াম 3+ আয়নে পরিণত হয়। প্রথম কক্ষপথে থাকে 2টা, পরবর্তী কক্ষপথে থাকে 8টা। এখান থেকে 3টা সে ত্যাগ করে দিয়ে অ্যালুমিনিয়াম প্রথম কক্ষপথে রাখে 2টা, পরবর্তী কক্ষপথে রাখে 8টা। এভাবে গঠন হয়। তখন অ্যালুমিনিয়াম 3+ আয়নে পরিণত হয়। এটা আমি বোঝাতে পারছি? তাহলে যখন 3টা ইলেকট্রন ত্যাগ করে তখন এই যে জিনিসটা থাকে, এই আয়নটা অ্যালুমিনিয়াম 3+ আয়ন, এই অ্যালুমিনিয়াম 3+ আয়ন একে বলা হয় পারমাণবিক শ্বাস। ভালোভাবে মনে রাখো, ধাতু সমূহ যখন ইলেকট্রন ত্যাগ করে তখন ইলেকট্রন ত্যাগ করে যে অবশিষ্ট অংশ থেকে একে বলা হয় পারমাণবিক শ্বাস। পারমাণবিক শ্বাস। এবার এখানে আমার কথাটা খুব মনোযোগ সহকারে খেয়াল করতে হবে, খুব মনোযোগ সহকারে খেয়াল করবা। তোমরা একটা দেখতেছো, এটা কয়টা অ্যালুমিনিয়াম পরমাণু? একটা অ্যালুমিনিয়াম পরমাণু দেখতেছো। তোমরা একটা অ্যালুমিনিয়াম পরমাণু দেখতেছো, কিন্তু তোমাদের সবসময়ের জন্য, আমি বারবার বলতেছি, প্রত্যেকটা স্টুডেন্ট ভালো করে শোনো, সবসময়ের জন্য এইটাকে একটা দেখবা, তার সাথে সাথে 1 মোল হিসেবেও এখানে একটু ভালোভাবে দেখবা। 3s2 3p1 হবে। থ্যাংক ইউ। 3p1 হবে। তো এখানে একটা পরমাণু দেখবা না, শুধুমাত্র এখানে একটা দেখবা, এবং 1 মোল হলে কি রকম হতো সেটাও একটু চিন্তা করে নিবা। কারণ তোমরা জানো 1 মোল অ্যালুমিনিয়াম তার মানে 6.023 ইন্টু 10⁻23 এতটি অ্যালুমিনিয়াম পরমাণু। এতটি অ্যালুমিনিয়াম পরমাণু। তো অ্যালুমিনিয়াম পরমাণু আমরা বুঝতে পারলাম। এখন এতটি অ্যালুমিনিয়াম পরমাণু বুঝতে পারলাম, তাহলে পারমাণবিক শ্বাস যখন বলতেছি, তখন আমি তো একটা পরমাণু নিয়ে পারমাণবিক শ্বাস তৈরি করতে পারবো না, বা একটা ধাতু তৈরি করতে পারবো না। ধাতু তৈরি হতে গেলে অনেক 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 যৌগ লাগবে, অনেক অনেক যৌগ লাগবে। ঠিক আছে? তাহলে এইরকম অসংখ্য যৌগ লাগবে। তাহলে এরকম অসংখ্য যৌগ একসাথে যখন ইলেকট্রন ত্যাগ করে, আমরা ধাতুর একটা অংশ এটা ইলেকট্রনীয় আণুবীক্ষণিক যন্ত্রের মাধ্যমে দেখতেছি। কেন দেখতেছি? কারণ হচ্ছে যে স্বাভাবিকভাবে কিন্তু আমরা ধাতুর এই স্ট্রাকচার দেখতে পারি না। ধাতু যখন ইলেকট্রন ত্যাগ করতেছে, অ্যালুমিনিয়াম যখন 3টা ইলেকট্রন ত্যাগ করে, এই 3টা ইলেকট্রন কি বাতাসের মাধ্যমে উড়ে উড়ে যায়? বাতাস দিয়ে উড়ে উড়ে যায় ইলেকট্রন? না, এটা তো এর মধ্যেই থাকে। তাহলে ধাতু ইলেকট্রন ত্যাগ করে, প্রথমে অ্যালুমিনিয়াম কি করে? ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জে পরিণত হয়। ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ চার্জে পরিণত হয়, এবং এভাবে পরমাণুর ভিতরে অবস্থান করে। এভাবে দেখো, এভাবে ইলেকট্রন ত্যাগ করে এই অবস্থা থাকে, ইলেকট্রন ত্যাগ করে এই অবস্থা সৃষ্টি করে। আর যে 3টা ইলেকট্রন ত্যাগ করছে অ্যালুমিনিয়াম, দেখো ত্যাগ করার পরে অ্যালুমিনিয়াম 3+, এই যে সেই আয়নগুলো,
এখানে এই একটা অ্যালুমিনিয়াম, এই একটা অ্যালুমিনিয়াম, এই একটা অ্যালুমিনিয়াম, এই একটা অ্যালুমিনিয়াম, এভাবে করে সৃষ্টি হয়, এভাবে করে অ্যালুমিনিয়াম সজ্জিত হয়। আর এর মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো থাকে, এই ফাঁকা জায়গাগুলো দিয়ে এই যে ইলেকট্রন সমূহ, এই ইলেকট্রন সমূহ বিচরণ করে সুন্দরভাবে। এই ইলেকট্রনগুলো এই ফাঁকা জায়গাগুলো দিয়ে বিচরণ করতে থাকে। আর যেহেতু ইলেকট্রনগুলো এই ফাঁকা জায়গাগুলো থেকে বিচরণ করতে থাকে, সেহেতু এই ইলেকট্রন এবং এই প্রোটন বা এই ধনাত্মক চার্জ এবং এই ঋণাত্মক চার্জের মধ্যে এক ধরনের আকর্ষণ বল সৃষ্টি হয়। আর এই আকর্ষণ বলের কারণে ধাতু সমূহ কঠিন অবস্থায় স্টেবল থাকে। আর এই আকর্ষণ বলটাকে, এদের মধ্যে যে বন্ধন সৃষ্টি হয় বা আকর্ষণ বল সৃষ্টি হয়, এই বন্ধনটাকে বলা হয় ধাতব বন্ধন। তাহলে ইলেকট্রন ত্যাগ করার ফলে যেটা থাকে সেটা বলা হয় পারমাণবিক শ্বাস। এই হচ্ছে সেই নীল গালিগুলো পারমাণবিক শ্বাস। আর পারমাণবিক শ্বাসের মাঝখানে ফাঁকা জায়গা থাকে, এখান থেকে এই ইলেকট্রন গুলো ফ্লুয়েন্টলি এদিক ওদিক মুভ করে ঘুরে বেড়াতে পারে। আর যখন ফ্লুয়েন্টলি মুভ করে ঘুরে বেড়ায়, তখন এইটাকে বলা হয় ধাতব বন্ধন। এদের মধ্যে যে বন্ধন সৃষ্টি হয় সেটাকে বলা হয় ধাতব বন্ধন। ওকে, এখানে আরো কয়েকটা জিনিস আছে, যেমন হাইড্রোজেন বন্ধন আছে, বরফের গঠন আছে। বরফের গঠন বা হাইড্রোজেন বন্ধন এটা তোমাদের লাগবে না, আপাতত লাগবে না। আমি খুব সংক্ষেপে বলে দেব, এটা সময় অনেক হয়ে যাচ্ছে, আমি খুব সংক্ষেপে এটা একটু বলে দেবো, তোমরা একটু খেয়াল করো। H2O, এটা হচ্ছে পানি। এখন পানির তো একটা অণু না, এরকম অসংখ্য অণু একটা একটার সাথে থাকে। পানির অণুকে যদি আমরা সাজাই, একটু খেয়াল করবা, এটা অক্সিজেন, এটা অক্সিজেন, মৌল, তড়িৎ ঋণাত্মক মৌল। এইভাবে একটা হাইড্রোজেন আসে, এখানে একটা হাইড্রোজেন আসে এবং এখানে একটা হাইড্রোজেন আসে। এখন এইটা একটা অক্সিজেন অণু, পানির অণু, এইটা একটা পানির অণু, এটা একটা পানির অণু, এটা একটা পানির অণু, এইটা একজনের অণু, এটা আরেকজনের অণু, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। এখন সমস্যা কি ঘটে? সমস্যা ঘটে যে এই হাইড্রোজেনের প্রতি এই অক্সিজেনের, অথবা এই হাইড্রোজেনের প্রতি এই অক্সিজেনের একটা আকর্ষণ থাকে। তার মানে অন্য একটা অণুর প্রতি এই আরেকটা অণুর যে ইলেকট্রোনেগেটিভ মৌল, সেটা অন্য একটা মৌলর ইলেকট্রোপজিটিভ মৌলের প্রতি একটা আকর্ষণ থাকে। এই আকর্ষণটা হয় খুবই দুর্বল, খুবই সামান্য, কিন্তু তারপরেও একটা আকর্ষণ থাকে। তাহলে এই খুবই দুর্বল এবং খুবই সামান্য এই আকর্ষণটাকে বলা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এই খুবই দুর্বল এবং খুবই সামান্য এই বন্ধনটাকে বলা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এখন হাইড্রোজেন বন্ধন তো এটাই, কিন্তু হাইড্রোজেন বন্ধনের কারণে বরফ পানিতে ভাসে। বরফ পানিতে ভাসে কেন? কারণ বরফের অণুতে দুর্বল হাইড্রোজেন বন্ধন থাকে। আমরা যদি বরফের স্ট্রাকচার দেখতে চাই, এটা একটা অক্সিজেন, এই দুইটা হাইড্রোজেন নিয়ে গঠিত। এখানে আরেকটা অক্সিজেন, তার আবার দুইটা হাইড্রোজেন নিয়ে গঠিত, একটা এই পাশে আর একটা এই পাশে দেখা যাচ্ছে। এখানে আরেকজন অক্সিজেন আছে, তার দুইটা হাইড্রোজেন আছে, এই একটা। তো এটা মনে করো বরফ, আমি সামান্য একটুখানি দেখাচ্ছি, বেশি যাব না। এইটা বরফ, এটা বরফ, এটা বরফ, বরফের তিনটা অণু। এর কি ঘটনা ঘটে? এই হাইড্রোজেনের প্রতি এই অক্সিজেনের একটা টান থাকে, এই হাইড্রোজেনের প্রতি এই অক্সিজেনের একটা টান থাকে। অনুরূপ ভাবে এইখানে আবার আরেকটা অক্সিজেন আসে, এভাবে আরেকটা অক্সিজেন আসে। এই অক্সিজেনের আবার দুইটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন। এবার এই হাইড্রোজেনের প্রতি এই অক্সিজেনের একটু টান থাকে, আর এর এই হাইড্রোজেনের প্রতি এখানে আরেকটা অক্সিজেনের একটা টান থাকে। তাহলে এভাবে আর কি একটা হাইড্রোজেনের প্রতি আরেকটা হাইড্রোজেনের অক্সিজেনের একটা টান সৃষ্টি হয়। আর এই টান সৃষ্টি হওয়ার কারণে বরফ পানিতে ভেসে থাকে, বরফ এভাবে গঠিত হয়। তো মূলত বরফের গঠনটা আমি আরো একটু সময় থাকলে বিস্তারিত দেখাতাম, কিন্তু এটা আমার মূলত দেখার টার্গেট না। আমার মূলত দেখানোর টার্গেট হচ্ছে গ্রাফাইট এবং হীরক, হীরক এবং গ্রাফাইটের গঠন। হীরক এবং গ্রাফাইট। হীরক কি? ডায়মন্ড। হীরক কি? ডায়মন্ড। তোমরা ডায়মন্ড নিয়ে পড়ছো না? ভালোভাবে শোনো, হীরক ও গ্রাফাইট
গ্রাফাইট, হীরক হচ্ছে ডায়মন্ড, ডায়মন্ডের যে নেকলেস বলে সেটা হচ্ছে হীরক। আর গ্রাফাইট হচ্ছে পেন্সিলের শীষ, পেন্সিল, গ্রাফাইট পেন্সিল। তোমরা পেন্সিল দেখছো না, গ্রাফাইট পেন্সিল দেখছো না, গ্রাফাইট পেন্সিলের শীষ, ওটা হচ্ছে গ্রাফাইট। তাহলে আনফরচুনেটলি এরা দুইজনই হচ্ছে কার্বন এর রূপভেদ, কার্বনের রূপভেদ, ঠিক আছে, কার্বনের রূপভেদ। তাহলে এরাও এক ধরনের কার্বন, এরা প্রত্যেকে কার্বন দ্বারা গঠিত। এখন হীরক ও গ্রাফাইটের মধ্যে পার্থক্য হচ্ছে গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে, গ্রাফাইট সামান্য পরিমাণ বিদ্যুৎ পরিবহন করে। গ্রাফাইট তোমরা ভালোভাবে মনে রাখবা, এই একটাই মনে রাখবা, গ্রাফাইট সামান্য পরিমাণ বিদ্যুৎ পরিবহন করে, বিদ্যুৎ পরিবহন করে। গ্রাফাইট সামান্য পরিমাণ বিদ্যুৎ পরিবহন করে। এক্ষেত্রে গ্রাফাইট সামান্য পরিমাণ বিদ্যুৎ পরিবহন করে বুঝলাম, কি ধরনের বিদ্যুৎ মানে কিভাবে বিদ্যুৎ পরিবহন করবে। বেসিক্যালি কার্বনের হাত কয়টা থাকে? কার্বনের হাত হয় চতুস্থলকীয়। আমি আগের দিন বলছিলাম কার্বন হচ্ছে চতুস্থলকীয়। তোমরা ভালোভাবে শুনে রাখো স্টুডেন্টরা, কার্বনের গঠন হচ্ছে চতুস্থলকীয়, এটাকে বলা হয় চতুস্থলকীয়। কার্বনের গঠন হচ্ছে চতুস্থলকীয়, এটা কার্বন, এখন এর গঠন হচ্ছে চতুস্থলকীয়। হ্যাঁ হ্যাঁ, ডায়মন্ড, ইয়েস, এটা ডায়মন্ড। আমরা প্রথমে গ্রাফাইট নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ, এই 4টা হাত থাকে কার্বনের, কিন্তু গ্রাফাইট গঠনের সময় কার্বনের 3টা হাত ব্যবহার হয়, একটা হাত ফাঁকা থাকে। কিভাবে ব্যবহার হয় একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবা। এ একটা কার্বন, এ একটা কার্বন, এ একটা কার্বন, এ একটা কার্বন, এই 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 ওকে। এখন তোমরা দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা কার্বনের এই জায়গায় যে কার্বনটা আছে এর কয়টা হাত ব্যবহার করা হয়েছে? 1, 2, 3টা। এখানে যে কার্বন আছে এর 3টা হাত, এর কয়টা হাত? এখানে 3টা হাত, এর কয়টা? 3টা, এর কয়টা? 3টা, এর কয়টা? 3টা, এর কয়টা? 3টা। তাহলে যেগুলো 3টা এখনো ব্যবহার করা হয়ে পারেনি সেগুলো ব্যবহৃত হবে, সেগুলো 3টার বেশি ব্যবহৃত হবে না। অবশ্যই সেগুলো ব্যবহৃত হবে, 3টা করে হাত প্রত্যেকের ব্যবহৃত হবে, কিন্তু 3টার বেশি কোনো অবস্থাতে ব্যবহৃত হবে না, ঠিক আছে? 3টা হাতের বেশি কোনো অবস্থাতে ব্যবহৃত হবে না। এই জন্য গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে। কার্বনের গঠন হচ্ছে চতুস্থলকীয়, চতুস্থলকীয়র ভিতরে 3টা হাত কাজে লাগছে, একটা হাত করে ফাঁকা আছে। এখানে যতগুলো কার্বন আছে প্রত্যেকের একটা করে হাত ফাঁকা আছে। আর যেহেতু প্রত্যেকটা কার্বনের একটা করে হাত ফাঁকা, এই কারণে কার্বন স্বাভাবিক অবস্থায় বিদ্যুৎ পরিবহন, গ্রাফাইট সাধারণ অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। এটা এদের স্ট্রাকচার, এটা এদের স্ট্রাকচার, এইভাবে গঠিত, সৃষ্টিগতভাবে এরা এরকম। ওকে, আচ্ছা। কিন্তু ডায়মন্ডের গঠনটা কেমন? ডায়মন্ডের গঠন হচ্ছে এই একটা কার্বন, এর হাত হচ্ছে চতুস্থলকীয়, এই 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 কার্বনের সাথে এই যে এই কার্বন, এই কার্বন এরকম 4টা কার্বনের সাথে যুক্ত, এখানে আরেকটা কার্বন আসে, এর আবার 4টা হাত, 1টা, 2টা, এর 4টা হাত আছে, কিন্তু আমরা এর 4টা হাত দেখাচ্ছি না, আমরা এই কার্বনটা 4টা হাত দেখাবো। এই এবার ভালোভাবে খেয়াল করো, এখানে আরেকটা কার্বন আছে, এর 4টা হাত দেখাবো না, এরপরে এই জায়গায় 4টা হাত দেখাবো, এই যে এটার। এটা কেন দেখাচ্ছি? এটা দেখানোর কারণ হচ্ছে আমাদের যেন সুন্দর দেখা যায়, আর কোনো কারণ নাই। এটা দেখানোর মূলত কারণ হচ্ছে যে সুন্দর দেখানোর জন্য, এই সুন্দর দেখানোর জন্য। এভাবে এভাবে গ্রাফাইট গঠিত হয়, ডায়মন্ড হীরক গঠিত হয়। গ্রাফাইট এরকম, এটা গ্রাফাইট আর এটা হচ্ছে হীরক। হীরক কিভাবে গঠিত হয়? এভাবে গঠিত হয়। আর গ্রাফাইট কিভাবে গঠিত হয়? এইভাবে গঠিত হয়। কার্বনের একটা রূপ, এটা কার্বনের একটা রূপ, এটা একটা রূপ। এরকম থাকলে সেটা গ্রাফাইট, আর এভাবে থাকলে সেটা ডায়মন্ড। ডায়মন্ডের ক্ষেত্রে 4টা হাতই ব্যবহৃত হয়,
ফলে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না বা মুক্ত হাত থাকে না। এই কারণে হীরক বিদ্যুৎ পরিবহন করে না। হীরক বিদ্যুৎ পরিবহন করে না। বিদ্যুৎ পরিবহন করে না। হীরক বিদ্যুৎ পরিবহন করে না। ওকে, এবার এই সংক্রান্ত ডিটেলস চিত্রটা দিব, চিত্রটা দিয়ে শেষ হয়ে যাবে। তো দেখো, গ্রাফাইটের গঠন ম্যাক্সিমাম ক্ষেত্রে কার্বনকে এখানে ওভারলুক করে এইভাবে যদি কখনো দেখো, তাহলে তোমরা বুঝে ফেলবা যে এটা গ্রাফাইটের গঠন ইন্ডিকেট করতেছে। এটা কিসের গঠন ইন্ডিকেট করতেছে? গ্রাফাইট। কারণ সবসময় এরকম কার্বন দিয়ে নাও থাকতে পারে। এইভাবে করে গ্রাফাইটের গঠনকে এক্সপ্লেইন করা যেতে পারে, করতে পারে ক্ষেত্র বিশেষ। এবার এখানে বন্ধন গঠিত হয় কিভাবে দেখো, মানে মূল টুইস্টটা কিভাবে আসে। এভাবে এভাবে দেখাতে হবে। এটা হচ্ছে গ্রাফাইট। এই গঠনটা কার? এটা হচ্ছে গ্রাফাইটের গঠন, গ্রাফাইট। এবং এটা কিভাবে আসলো আমি আবার বলতেছি। কার্বন, এই দেখো, একটা, দুইটা, তিনটা, এই এটা একে কার্বনের প্রত্যেকটা জায়গায় তিনটা করে হাত, একেই এইরকম চেহারায় দেওয়া হচ্ছে। এটা এই চেহারাটা, এটা এটা হচ্ছে গ্রাফাইট। ঠিক আছে, এটা হচ্ছে গ্রাফাইট। এর 2 নম্বর হচ্ছে হীরক বা ডায়মন্ড। ডায়মন্ডের ক্ষেত্রে প্রথমে তোমরা সর্বপ্রথম কি করবা, তোমরা এরকম একটা টান দিবা। ভালোভাবে দেখো, আমাকে ফলো করবা। সর্বপ্রথম এভাবে একটা টান দিবা, দিয়ে এখান থেকে প্রথমটা একটু লম্বা দিবা। এবার প্রথমটা একটু লম্বা, এই পাশেরটা একটু মিডিয়াম, এই পাশেরটা আর একটু ছোট। এটা দিছো তো? এটাই হচ্ছে কার্বন, একটা কার্বন, চতুর্থলকীয় কার্বন। এটা কোন কার্বন? এই দেখো, এই কার্বন। এটা হচ্ছে এই কার্বন। আর এই কার্বনের এটার নাম হচ্ছে হীরক। হীরক। এটা গ্রাফাইট ছিল, এটা হীরক। এই একটা, এরপর একটা কিভাবে দিবা? এরপর একটা এখানে দেখো, এই একই অবস্থা, এটার সমান্তরাল এটা। খেয়াল করো, এটার সমান্তরাল এটা, এইটার সমান্তরাল, তাহলে একটা দাও। এই, তাহলে এইটার সমান্তরাল একটা দাও, দিছ। এবং এইটার সমান্তরাল আর একটা দিয়ে দাও। এই দেখো, বুঝতে পারছো কিনা? প্রথমে এই একটা হীরক, এই একটা কার্বন, এই একটা কার্বন। এবার এর পরবর্তীতে কি করা হবে, এখান থেকে এই যে এটার সমান্তরাল, এখান থেকে আর একটা টানবা, এটার সমান্তরাল এটা। তাহলে সরি, তাহলে এইটার সমান্তরাল এখান থেকে একটা টেনে দাও। এই দেখো, এটার সাথে মিশে মিশছে। এইটার সমান্তরাল এখান থেকে একটা দাও, এবং এই ছোটটার সমান্তরাল এখান থেকে আর একটা দিয়ে দাও। দেখো, বুঝতে পারছো কিনা? এবার এই যে রেড, এখান থেকে এইটা সমান্তরাল, এখান থেকে আরেকটা দাও। এইটা লম্বাটা সমান্তরাল, এই যে লম্বাটা সমান্তরাল, এই মিডিয়ামটা সমান্তরাল, এবং এই ছোটটা সমান্তরাল এইটা। দেন তুমি এখান থেকে আরেকটা নিয়ে আসো, এখান থেকে এই যে এইটার সমান্তরাল আরেকটা নাও, এই যে এটা, এই যে লম্বাটা সমান্তরাল, লম্বা আরেকটা নাও, এইটার সমান্তরাল এই একটা, এই একটা। ঠিক আছে, এবার এখান থেকে এর সমান্তরালে এখান থেকে আরেকটা নাও, এই লম্বাটা সমান্তরাল, লম্বা একটা দাও, ছোটটার সমান্তরাল ছোটটা, এবং এই পাশে মিডিয়ামটার সমান্তরাল, এই যে মিডিয়ামটা, এভাবে। ঠিক আছে, এই জায়গায় আরেকটা দাও, এই যে এইটার সমান্তরাল এখানে আরেকটা নাও, এই যে নিছো।
এবার লম্বাটা সমান্তরাল, এই লম্বা একটা দাও, এটা সমান্তরাল এটা, এই পাশে সমান্তরাল এটা। দেখো দেখা যাচ্ছে, এইটা হচ্ছে ডায়মন্ড, এটা হচ্ছে ডায়মন্ড, হীরকের গঠন। এটা হীরক, এটা গ্রাফাইট, এটা হীরক, এটা গ্রাফাইট। এইভাবে করে এদের বন্ধন গঠিত হয়। আর এটা কোথা থেকে আসলো? এই যে এখান থেকে আসছে। আমি আবার বলতেছি, এটা কোথা থেকে আসছে? এই যে কার্বন, একটা কার্বন, এই যে প্রথমটা এরকম, যেহেতু এটার গঠনটা কেমন? চতুস্থলকীয়, এটার গঠন হচ্ছে চতুস্থলকীয়, সেই চতুস্থলকীয় গঠন থেকে এই গঠনটা আসছে। এইটার থেকে সিঙ্গেল স্ট্রাকচারটা আসছে, এই যে এরকম। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। এটা গ্রাফাইট, এটা সরি এটা হীরক, এটা গ্রাফাইট। হীরক এবং গ্রাফাইটের গঠনটা এভাবে হবে। আর এটাই ছিল সামগ্রিক আলোচনা। যা হোক, পঞ্চম অধ্যায় সম্পর্কে এর বাইরে টুকটাক কিছু সৃজনশীল করার সময় প্রবলেম আসবে। তোমরা কি করবা আমি বলে রাখি, ভালোভাবে তোমরা শুনে রাখো। 2020 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, তার মানে তোমাদের 2 ব্যাচ সিনিয়র, যারা এই 2020 সালে এসএসসি পরীক্ষা দিয়ে বের হয়েছে, তারা যে মেডিজিটা ব্যবহার করতো, তারা যে মেডিজি, পাঞ্জেরির মেডিজি, তোমরা পাঞ্জেরি কোম্পানিটা ফলো করতে পারো, কারণ এটা আমার কাছে বেশ ভালো লাগে। এটা আমার ব্যক্তিগত পরামর্শ, জাস্ট এটা নিতান্তই আমার ব্যক্তিগত পরামর্শ, ঠিক আছে? যে তোমরা পাঞ্জেরি মেডিজিরে থেকে, ওখান থেকে সৃজনশীল গুলো কি ধরনের কোশ্চেন হয়, ক খ এটা সর্বপ্রথম দেখবা। এরপর তোমরা গ ঘ সৃজনশীল গুলো ওখান থেকে দেখবা যে কি ধরনের কোশ্চেন গুলো আসে। এবং এর উপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, দেখা যাচ্ছে তোমাদের 10টা থেকে 15টা সৃজনশীল বা কোশ্চেনের প্রবলেম পাও, তোমরা সেটা কমেন্টস করে জানাবা। এর পরবর্তীতে কয়েকদিন পরে দেখা যাচ্ছে এক সপ্তাহ বা 10 দিন পর আমি একটা ক্লাস নিয়ে, সেই ক্লাসে তোমাদের এই সময় প্রবলেমটা নিয়ে আলোচনা করে দিব। আর স্যার তো তোমাদের এই বিষয়ের উপর ক্লাস নিবেনি, তো এখানে দুশ্চিন্তা করার কিছু নাই। এখন আমাদের যেহেতু আজকে রাসায়নিক বন্ধন অধ্যায় শেষ হলো, আর তোমাদেরকে গ্রুপে জানায় দেওয়া হবে নেক্সট দিন আমরা ম্যাথ নিব নাকি আমরা ফিজিক্সের কোনো অধ্যায় শুরু করব, এটা আমি স্যারের সাথে ডিসকাস করে তারপর তোমাদের গ্রুপে পোস্ট দিয়ে দিব যে নেক্সট দিন আমরা আসলে ফিজিক্সের কোনো অধ্যায় শুরু করতেছি নাকি ম্যাথ অধ্যায় শুরু করতেছি, আর নাকি হচ্ছে যে লাইভ আপাতত স্টপ থাকবে। সে ব্যাপারে সিদ্ধান্তটা স্যারের সাথে আলোচনার মাধ্যমে তোমাদের গ্রুপে জানায় দেওয়া হবে, ঠিক আছে? আর পঞ্চম অধ্যায়ের উপরে যদি তোমাদের কারো কোথাও সমস্যা থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবা, আমরা সেটা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ, সেটার উপরে একটা ক্লাস দিব। তো এখন আর কথা বাড়াচ্ছি না, আমি পর পর পেজগুলো একবার করে শো করতেছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এটা ছিল ফার্স্ট পেজ, একটু কুইক স্ক্রিনশট দাও, হ্যাঁ কুইক। এটা ছিল সেকেন্ড পেজ, এটা সেকেন্ড পেজ। এটা থার্ড পেজ। এটা হচ্ছে ফোর্থ পেজ। এটা ফিফথ পেজ। এটা সিক্সথ। এটা সেভেন্থ। এটা এইট। এটা দরকার নাই, একটা দরকার নাই। এটা নাইন্থ। এটা টেন্থ।
ডায়মন্ডটা আরেকবার বোঝালে ভালো হয়। আজকে আসলে ক্লাস অনেক লং হয়ে গেছে, হ্যাঁ, একটু কাইন্ডলি রিভিউ করে নিতে হবে, আর না হলে নেক্সট ডে কোনো দিন আমি এটা নিয়ে আবার ডিসকাস করব। হ্যাঁ, অনেক দীর্ঘ সময় হয়ে গেছে, এটা 1.5 ঘন্টা ক্রস করে গেছে, আর এতে করে আসলে সবার জন্য আসলে খুব প্রবলেম। তো ভিডিওটার একবার রিভিউ করতে হবে, আর যদি রিভিউ করে ক্লিয়ার না হয় তাহলে নেক্সট ক্লাসে আমি অবশ্যই আরেকবার ডিসকাস করব বিষয়টা নিয়ে, ডায়মন্ড এটা নিয়ে। আসলে বেসিক্যালি কার্বনের আকার চতুস্থলকীয়, এরকম একাধিক কার্বন এখানে সেট করা হয়েছে। কারণ 1 মোল কার্বনে আসলে 6.023 10⁻23টি পরমাণু থাকে। তাহলে এই অ্যামাউন্টের যদি পরমাণু একটার সাথে আরেকটা কানেক্টেড হয়, তাহলে পরিস্থিতি আসলে খুব ভয়াবহ হয়ে যায়। তো সেইটা, এটার সাথে সেই আকৃতি। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্টস, সবাইকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ। সবাই অনেক বেশি কোঅপারেট করছে, সবার কাছে আমি আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার করছি, এবং অনেক অনেক ধন্যবাদ। আর আরো বেশি ভালো লাগবে, বা আমার এই কষ্ট বা আমার এই পরিশ্রমটা সার্থক হবে যদি স্টুডেন্টসরা এটা পরবর্তীতে রিভিউ করে এবং ক্লাসটা ভালোভাবে দেখে এখান থেকে কিছু শেখার চেষ্টা করে। যদি আমার স্টুডেন্টসরা কিছু শিখতে পারে, সামান্য কিছুও শিখতে পারে, তাহলে আমি খুবই কৃতজ্ঞ হব এবং আমার কাছে খুবই ভালো লাগবে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।